Like, share, subscribe, and press the bell icon to never miss an update from Just News. তুমি আসবে বলেই তুমি আসবে বলেই তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি। তুমি আসবে বলেই তুমি আসবে বলে অন্ধকানাই বসে আছে গান গাইনি। তুমি আসবে বলেই অন্ধকানাই বসে আছে গান গাইনি। তুমি আসবে বলেই চৌরাস্তার পুলিশটা ঘুষ খাইনি। তুমি আসবে বলেই। কি দর্শক বন্ধুরা, আজকে ভাবছেন আমি হঠাৎ গান দিয়ে কেন শুরু করলাম? তো কাকে আমি কেন্দ্র করে তুমি বলছি? আমরা একটা নতুন পৃথিবীর জন্য অপেক্ষা করছি, যে পৃথিবীতে আমরা করোনা মুক্ত হয়ে বাঁচতে পারবো, ভয় মুক্ত হয়ে বাঁচতে পারবো। সেটাই আমাদের সব থেকে বড় আশা এখন। তো লকডাউন যদি উঠেও যায়, মানে তো আমরা করোনা মুক্ত হচ্ছি না, তো এই আশাটা আমাদের মধ্যে রাখতে হবে যে আমরা একটা কোনো ভালো কিছু পেতে পারবো, আর আমরা সবাই মিলে করোনাকে জয় করব। আমরা আজকে আমাদের ডিসকাশনের বিষয় হচ্ছে, উইল ডিসকাস অন দ্য টপিক that how corona, that is our COVID-19, has affected three segments. I have guests from three different fields today with me on board. আমার সঙ্গে তিনজন আমার অতিথি বিভিন্ন ফিল্ড থেকে এসেছে আমার জাস্ট নিউজের পর্দায় টকিং স্ট্রেট উইথ সন্দীপে। রিয়েলি আই এম অনার্ড টু হ্যাভ ইউ অন বোর্ড। তাদেরকে আমি এক এক করে ইন্ট্রোডিউস করাবো। প্রথমে আমি বলবো সবাইকে ওয়েলকাম টু জাস্ট নিউজ টকিং স্ট্রেট উইথ সন্দীপ। আমাদের মধ্যে উপস্থিত আছেন, উই হ্যাভ অন বোর্ড মিস্টার সুদর্শন চক্রবর্তী। আই থিঙ্ক সুদর্শন দার নতুন করে কোনো ইন্ট্রোডাকশন দরকার নেই। হি ইজ দ্য ডিরেক্টর অফ স্যাফায়ার ক্রিয়েশনস অ্যান্ড অফকোর্স ইন্টারন্যাশনাল ডান্স কি, সেটা সুদর্শন দাই কিন্তু বুঝিয়েছে। ওয়েস্টার্ন ডান্সকে আজকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। মানে ডান্সের আমি দেখেছি বহু ছেলের মেয়েরা পারে না, বিকজ ডান্স করবো বাড়ি থেকে সেটা অ্যালাউ করে না। ফলে এটার কি ফিউচার আছে? সুদর্শন দাকে আমি দেখেছি, যারা ছেলেমেয়েরা গ্রাম থেকে আসে, বহু ছেলেমেয়েরা আছে, তারপরে কিন্তু যদি ইফ হি অর শি হ্যাজ দ্য ট্যালেন্ট, সুদর্শন চক্রবর্তী হচ্ছে ওই জোহরির মতো, যে ওই ট্যালেন্টটাকে ব্রাশ আপ করে নিয়ে যায় সবার সামনে। সুদর্শন দাকে ওয়ার্ম ওয়েলকাম সুদর্শন দা ইন আওয়ার শো টকিং স্ট্রেট উইথ সন্দীপ। তার সাথে আমাদের মধ্যে আছে মিস্টার চিরঞ্জীব ভট্টাচার্য। হি ইজ দ্য সিইও অফ উইজেটেক ইনফরমেটিক্স আইটি সার্ভিস ইন্ডাস্ট্রি। আ ভেরি রিনাউন্ড পার্সোনালিটি ইজ উইথ আস। আজকে আমরা আইটি রিলেটেড সবকিছু তথ্য পাবো ওনার কাছ থেকে। ওয়েলকাম স্যার, ওয়েলকাম চিরঞ্জীব ভট্টাচার্য। And we have Mr. Nurul Hassan with us. He is the ex-president of Bardhaman District TMCP member, Purbo Bardhaman Jila Porishod member, District level inspection team, Government of West Bengal. Welcome Nurul Bhai, Nurul Hassan from Bardhaman. তো আমি বলবো সবাইকেই যে যারা আমার দর্শক আছে, যদি আপনাদের কোনো রকম কোনো কোয়ারি থাকে, জাস্ট টিউন ইনটু জাস্ট নিউজ JUST NEWS. You can get all the updates there. And of course, if you have any kind of query with me, please don't message in my Facebook profile because it's already blocked. Just leave a message in my official ID page, Sandeep Bhattacharya, SANDEEPDHATTACHARYA. That's my official ID page. Do drop a message there. I will surely revert you all back. প্রথমেই আমি ধন্যবাদ দেব আমাদের জাস্ট নিউজের সিইও সুচন্দ্রা বানিয়াকে for initiating this great idea, and of course our technical team Chandrodoy, Pratik, Soumita, and our editor Shomo for this hard effort they are putting to make this program a great hit, because I am only the face, nothing else. তো আমরা এবার আমাদের অনুষ্ঠানটা শুরু করব। আজকে আমরা অ্যাজ আই সেড কি আমাদের আজকে অনুষ্ঠানের মূল বিষয় হচ্ছে COVID-19 এর এফেক্ট অন থ্রি ডিফারেন্ট ফিল্ড। আজকে আশা করি সবাই বুঝে গেছে যে নাচ, আইটি অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক, তো তিনটে সেগমেন্টে কিভাবে COVID-19 অ্যাটাক করছে বা তার কি এফেক্ট হয়েছে সেগুলো ডিসকাস করব। প্রথমে আমি মিস্টার চিরঞ্জীব ভট্টাচার্যের কাছে যাচ্ছি। স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, বলছিলাম যে আইটি ইন্ডাস্ট্রি, এটা নিয়ে
লোকেদের অনেক রকম কোয়েশ্চেন, অনেক রকম মানে হয় না যে আগ্রহ যে এই ইন্ডাস্ট্রির অবস্থা কি হবে। ওয়ার্ক ফ্রম হোম, এই কথাটা কি আপনার ইন্ডাস্ট্রির জন্য প্রযোজ্য? ওয়ার্ক ফ্রম হোম, এখন কি ওয়ার্ক ফ্রম হোম করতে পারছেন? হ্যাঁ, একদমই প্রযোজ্য। তো আইটি ইন্ডাস্ট্রির ব্যাপারে একটা জিনিস বলে রাখি যে গত 2 দশক ধরে ইন্ডিয়ান ইকোনমিতে আইটি ইন্ডাস্ট্রির একটা খুব সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন আমরা দেখতে পেয়েছি, এবং সেই জন্যই আইটি ইন্ডাস্ট্রি থেকে এন্টারপ্রেনার্স তৈরি হয়েছে, ফাউন্ডার্স তৈরি হয়েছেন, অনেক টেকনোক্র্যাট তৈরি হয়েছেন, এবং মিডল ক্লাস মধ্যবিত্ত ইন্ডিয়ানের অনেক ফিনান্সিয়াল অ্যাসপিরেশনসও মেট হয়েছে তারা আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করেছে বলে। সেই জন্য এক্সপেকটেশনসটা আইটি ইন্ডাস্ট্রি থেকে সবসময় খুব বেশি ছিল এবং আছে। এবার আজকের এই চিরঞ্জীব দা, এই সময় দাঁড়িয়ে ওয়ার্ক ফ্রম হোম কি আপনাকে ওই বিজনেসটাই দিচ্ছে যেরকম আপনি ওই সময় বা মানে করছিলেন আগের সময় যেটা ছিল যখন করোনার লকডাউন হয়নি বা করোনার জন্য লোকেরা বাইরে বেরোতে পারছিল? আগের সময় আমরা ওয়ার্ক ফ্রম হোম ডেফিনেটলি বিভিন্ন অর্গানাইজেশন আইটি ইন্ডাস্ট্রিতে অলরেডি চালু করেছিল এবং সেটা কিছু ক্ষেত্রে চলছিল, কিন্তু এখন যেহেতু একটা ফান্ডামেন্টাল শিফট হয়ে গেছে বিজনেস মডেলে, যে ওয়ার্ক ফ্রম হোমটা অপরিহার্য একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, সেই জন্য যেসব কোম্পানি ওয়ার্ক ফ্রম হোমে অনেক আগে থেকে শুরু করেছে এবং ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করেছে সেইভাবে, তারা কিন্তু তাদের একটা রিকভার করার সম্ভাবনা অনেক বেশি, এবং ওয়ার্ক ফ্রম হোমে অনেকটাই কাজকর্ম হচ্ছে। গোয়িং ফরওয়ার্ড কালচারটা অনেকটাই ওয়ার্ক ফ্রম হোমের দিকে চলে যাবে এবং তার সংক্রান্ত যে ব্যবসাগুলো সেইগুলো কিন্তু অনেকটা গ্রো করবে। ওয়ার্ক ফ্রম হোমকে সাপোর্ট করার জন্য কি ওয়ার্ক ফ্রম হোম আইটি ইন্ডাস্ট্রির জন্য এতটা এফেক্ট হয়নি করোনার জন্য যতটা আদার ইন্ডাস্ট্রিজ এফেক্টেড হয়েছে। আরেকটা পয়েন্ট, ওয়ার্ক ফ্রম হোম যারা করতে পারছে, যে সমস্ত ইন্ডাস্ট্রি করতে পারছে, সেটা পরবর্তীকালে একটা বেনিফিটের জায়গায় থাকবে, তারা একটা ভালো ব্যবসা করতে পারবে। খুব ভালো পয়েন্ট। আমি একটু সুদর্শনদার কাছে যাব, সুদর্শন চক্রবর্তীর কাছে, যে ওয়ার্ক ফ্রম হোম কথাটা ডান্সের ক্ষেত্রে কতটা মানে অ্যাপ্লিকেবল? কারণ আমি জানি তুমি এখন বিভিন্ন রকম মানে ভিডিওস মানে সবাইকে টিচ করছো, যে তোমার নাচের ক্লাস চালাচ্ছ, সবকিছু তুমি বাড়ি থেকে করছো। তো এটা কি লং রানে এরকম ভাবে চালালে কি ক্ষতিগ্রস্ত হবে না? মানে নাচ কি মানুষ ওই অ্যাজ ইট ইজ শিখতে পারবে, নাকি সত্যিকারের ওই মানে যে টাচটা আমাদের মধ্যে যে এসে দেখা করে নাচ শেখাটা দরকার বলে তোমার মনে হয়? কি মনে হয় সুদর্শন চক্রবর্তী? আমার মনে হয় যে নাচটা বিশেষ করে একটা 3 ডাইমেনশন, একটা 4 ডাইমেনশনাল একটা ব্যাপার, টাইম স্পেস, সেই তার মধ্যে যাকে বলে হাতে ধরে শেখানো এবং সেই সেন্সটা তৈরি করা, স্পেসের সেন্সটা তৈরি করা। তো এটা কখনোই একটা 2D মাধ্যমে, যখনই আমরা অনলাইন করছি 2D ভার্সন হয়ে যাচ্ছে, 2 ডাইমেনশন। এর মাধ্যমে সবকিছু সম্পূর্ণ হতে পারে না। এবং দুটো পয়েন্ট এখানে খুব ইম্পর্টেন্ট। একটা, তারা তো সবাই সবকিছু ইউটিউব দেখে শিখে নিত, একদম ভিডিও দেখে সব শিখে নিত, সেটা সম্ভব নয়। আর সেকেন্ডলি যেটা আরেকটা যেটা মনে হয় যে ভীষণ ইম্পর্টেন্ট, যে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে, একটা টিচার এবং স্টুডেন্টের একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে। তো সেটা অনেক সময় শুধুমাত্র একটা ডিসটেন্স লার্নিং এ সেটা সব সময় সেটা এস্টাবলিশ করা যায় সাময়িকভাবে। কিছুদিন এই কোভিড-19 এর জন্য এটা চালানো যেতে পারে, বাট লং রানে এটা হতে পারে না। কারণ লং রানে মানে ওই যে যেটা তুমি বললে, ওই টাচটা, টিচার আর স্টুডেন্টস এর যে বন্ডিংটা, বা আজকে ধরে রাখো স্টেজ কবে খুলবে, তুমি এতগুলো ইন্টারন্যাশনাল শোজ করো সুদর্শন দা, সেটাও কবে স্টার্ট হবে, ইভেন্ট কবে স্টার্ট হবে, এগুলো কিন্তু আমরা কিছু জানি না। তো একটা অনিশ্চয়তার মধ্যে আমরা সবাই ভুগছি। উই কান্ট প্রেডিক্ট when everything will be normal, but for the time being we have to just go for an alternative. যেমন ভাবে চিরঞ্জীব দাও একটু আগে বললো যে আইটি ইন্ডাস্ট্রি, অবশ্য আমি জানি অনেক জায়গায় ওয়ার্ক ফ্রম হোম হয়, মানে অনেক মানুষ কিন্তু আইটি কোম্পানিতে না এসেও তারা ওয়ার্ক ফ্রম হোম করে। তাই আইটি ইন্ডাস্ট্রি যেহেতু গ্রোথটা হবে, মানে আইটি ইন্ডাস্ট্রির ওরকম অবস্থাটা খারাপ হবে না অ্যাজ ডান্স ইন্ডাস্ট্রি অর ইভেন্ট ইন্ডাস্ট্রি, আমার সেটা মনে হয়। আমি একটু নুরুল হাসানের কাছে যাব। স্যার নুরুল ভাই, হ্যাঁ বলুন। তোমার সোশ্যাল ওয়ার্ক তো ওয়ার্ক ফ্রম হোম হয় না, এটা তো তোমাকে রাস্তায় নেমেই করতে হবে। তো তোমার ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম ইজ নট এট অল অ্যাপ্লিকেবল। তো কিভাবে মানুষকে অ্যাওয়্যার করছো, মাই ফার্স্ট কোয়েশ্চেন, যে মানুষের মধ্যে কিভাবে সচেতনতা বোধটা আসছে, মানুষ কিভাবে প্রিকশন নিচ্ছে, এটা একটা খুব বড় প্রশ্ন। বিকজ রাইট নাও প্রিকশনস ইজ বেটার দেন কিওর, উই অল নো।
কি মনে হয় নুরুল হাসানের? আমরা যার সঙ্গে যুক্ত, বাড়িতে বসে সে কাজটা হয় না। আমরা এমনি যাচ্ছি, সোশ্যাল ডিস্টেন্স মেনেই আমরা কাজটা করছি এবং মানুষকে সচেতন করছি। বিভিন্ন গ্রামে, পূর্ব বর্ধমান জেলা বিভিন্ন গ্রামে যাচ্ছি এবং দেখবেন এই বর্তমানে এই পরিস্থিতিতে যেমন কোনো মানুষের অসুবিধা হচ্ছে তাদেরকে গিয়ে বোঝাতে হচ্ছে আমাদের। যেমন দেখবেন আমাদের প্রফেশনটা, যে মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, আমরাও ঠিক তেমন বাড়িতে থাকলে যে বাঁচতে পারবো না, বাইরে বেরোতেই হবে, মানুষের সঙ্গে জনসংযোগটা করতে হবে। হ্যাঁ, জনসংযোগ করতে, কিন্তু সেটা একটা নিয়ম মেনে, যেটা সোশ্যাল ডিস্টেন্স মেনে করতে হয়, সেটা করছি আমরা। এবং সেটা মানুষ কি সচেতন? আমি নুরুল ভাইকে বলবো যে মানুষ কি সচেতন তোমার মনে হয়? হ্যাঁ, মানুষ অনেক সচেতন, কিন্তু আমি দেখবো শহরের মানুষের থেকে গ্রামের মানুষরা বেশি সচেতন এখন দেখছি। আমরা শহরে আছি, এখন কেউ বাইক নিয়ে বেরিয়ে পড়ছি ঘুরতে, কেউ গাড়িতে ঘুরতে বেরিয়ে পড়ছি, কিন্তু গ্রামের দিকে যে যখন যাচ্ছি, গ্রামের মানুষরা একদম ঘরের ভিতরে ঢুকে থাকছে। কিন্তু শহরে আমরা যারা আছি, কিছু কিছু মানুষ নিজের খামখেয়ালিপনায় বেরিয়ে পড়ছে, কিন্তু সে বুঝতে পারছে না যে তার জন্য আরো অনেকের অসুবিধা হবে। আমরা সেই ভালো পয়েন্ট নুরুল ভাই has highlighted a very vital point. I really want to raise in my show. Ki please, নুরুল ভাই has highlighted a very vital point in my show. কি যারা এইভাবে সরকারের কথা শুনছেন না, রাজ্য সরকারের কথা শুনছেন না, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা বাড়ি থেকে বেরোবেন না। আজকে আমরা সবাই জানি লকডাউনটা কিন্তু আপনাদের জন্য, আমাদের জন্যই করা হয়েছে, সেটা রাজ্য সরকার করেছে ফর আওয়ার সেফটি। তো সেটা যদি আমরা না মানি, আজকে সরকারকে ব্লেম করে কোনো লাভ নেই। সরকারকে আমি দেখেছি বহু লোক ব্লেম করছে সোশ্যাল মিডিয়াতে। আই উইল রিকোয়েস্ট অল অফ দেম, প্লিজ ডোন্ট ডু ইট, প্লিজ ডোন্ট। করছে মানুষের ভালোর জন্যই করছে, ভালোর জন্য করছে, এটা ব্লেম করার ব্যাপার নেই। আমি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো, আজকে নুরুল ভাই আমার সঙ্গে এক হবে, সুদর্শন দাও এক হবে, চিরঞ্জিত দাও এক হবে। আজকে আমেরিকা ছাড়খাড় হয়ে গেছে, ইটালি ছাড়খাড় হয়ে গেছে, তাদের কিন্তু ইনফ্রাস্ট্রাকচার আমাদের থেকে অনেক ভালো, অনেক ভালো তাদের ইনফ্রাস্ট্রাকচার আমাদের থেকে। তো আরেকটা জায়গায় বুঝতে হবে, the population density of our state is very high, এটাও বুঝতে হবে। তো এটা একজন সরকার বা একজন মানুষের উপরে দিলে হবে না, এটা সবাই চেষ্টা করছে, কারণ আমরা তো জানি না, যে জানতাম না, we were not aware যে এরকম একটা ঘটনা আমাদের সঙ্গে ঘটবে বা এরকম একটা কোভিড-19 এসে আক্রমণ করবে। সরকারও কিন্তু প্রস্তুত ছিল না। তো আজকে আমেরিকার মতো দেশ যেটা পারছে না ইনফ্রাস্ট্রাকচার রেখে, আমাদের সরকার কিন্তু অনেকটা চেষ্টা করে অনেকটা জায়গা ভালো করছে। তো যদি মানুষ কোঅপারেট করে, আই উইল রিকোয়েস্ট অল দ্য সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড, প্লিজ ডু ওয়্যার N95 মাস্ক, ডু ওয়্যার এনি কাইন্ড অফ মাস্ক which is available, do sanitize yourself as much as possible, do not go out unnecessarily. Please listen to what state government is saying, please listen to what higher authorities are saying, because it's the high alarming time, the rates are increasing. আপনারা সজাগ হন, কারণ কালকে যদি আপনাদের বাড়ির কারোর হয় না, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন, তখন কিন্তু মনে হবে যে এই চ্যাট শোতে সন্দীপ ভট্টাচার্য বলেছিল, আমরা শুনিনি। তো প্লিজ এটা শুনবেন, আর প্লিজ স্টপ ট্রলিং এভরিবডি। আমি আরেকটা কথা বলবো, মানুষ কিন্তু ভীষণভাবে, মানুষকে এখন দেখেছি নেগেটিভ জিনিসের প্রতি আকৃষ্ট হচ্ছে। মানে একটা কেউ যদি কোনো কিছু করে, তার জন্য মানুষ ভীষণভাবে ক্রিটিসাইজ করছে। কেউ যদি আজকে সুদর্শন দা ডান্স ফ্যাটার্নিটি থেকে আছে, আজকে চিরঞ্জিত দা বিজনেস ফ্যাটার্নিটি থেকে আছে, আজকে আমি অ্যাক্টর ফ্যাটার্নিটি থেকে আছি, আজকে নুরুল ভাই সোশ্যাল ওয়ার্ক ফ্যাটার্নিটি থেকে আসছে, পলিটিক্যাল ফ্যাটার্নিটি থেকে আসছে। তো আমরা যদি আজকে রাস্তায় দাঁড়িয়ে দুটো মানুষকে দুটো চাল বা ডাল দিয়ে মুখে মাস্ক পরে দিলাম, তার জন্য আমি দেখেছি কিছু লোক তার জন্য ট্রল করেছে, তারা বলেছে যে এটা দেওয়ার তো কোনো মানে নেই। আমি একটা কথা বলবো, তারা কিন্তু কেউ মুখে মাস্ক পরে নিজের ইচ্ছায় বা মানে ইয়ে করতে দেয়নি, পাবলিসিটির জন্য দেয়নি, তারা কিন্তু দিয়েছে টু মোটিভেট আদার্স, যে আমরা দিচ্ছি আপনারাও দিন, এটা মানবিকতা বোধ। আবার কেউ আছে যারা বলেছে আমরা সোশ্যাল মিডিয়াতে কোনো রকম কোনো আমাদের ছবি দেওয়ার প্রয়োজন নেই, আমরা অন্ধকারে দেবো। আমরা তো এলাকায় গিয়ে মানুষকে বোঝাচ্ছি, এলাকায় গিয়ে সোশ্যাল ডিস্টেন্স মেনে মানুষকে বোঝাচ্ছি কিভাবে থাকতে হবে, করতে হবে, স্যানিটাইজার নিয়ে গিয়ে তাদেরকে ব্যবহার করতে দিচ্ছি। আমি জেলা পরিষদ থেকে সাবানও দিয়েছি, তাদেরকে ব্যবহার করতে দিচ্ছি। এবং ওখানে কি এরকম লাইন পড়ছে? মানে আমাদের এখানে তো ভীষণভাবে মিষ্টির দোকানে লাইন বা অ্যালকোহলের দোকানে লাইন পড়েছিল, আমরা কিছুদিন আগেও জানি। তো ওখানেও কি লাইন পড়ছে তোমাদের ওখানে কোনো জায়গায়? হ্যাঁ, লাইন পড়ছে, তাদেরকে লাইন পড়ছিল প্রথম দিন, তার প্রথম কদিন, তারপরে আবার সেটাকে ঠিক করা হচ্ছে। তো আমি সুদর্শন দার কাছেই যাব। সুদর্শন দা, রিসেশন, একটা বড় কথা হচ্ছে রিসেশন, ওয়ার্ল্ড রিসেশন,
আসছে, সবাই বলছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে রিসেশন হচ্ছে। তো তোমার ইন্ডাস্ট্রিটা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে? মানে বিকজ ইউ হ্যাভ স্টাফস, ইউ হ্যাভ টু মেনটেন দেম, বিকজ তারা, আমি জানি যে তারা তোমার উপরে নির্ভর করছে। তো আজকে শোজ এর আমরা জানি না যে শোজ কবে থেকে হবে। তো হোয়াট ডু ইউ ফিল, মানে কি অবস্থায় আমরা দাঁড়াচ্ছি, বা ফিউচারে তুমি কিভাবে কপ আপ করবে সিনারিওটাকে বা সিচুয়েশনটাকে? প্লিজ। আমার মনে হয় যে দ্য ফিউচার অফ এন্টারটেইনমেন্ট আমরা অনেক আগেই শুরু করেছিলাম ডিজিটাল, আমরা জানি সবাই প্রচুর ডিজিটাল চ্যানেল শুরু হয়েছে। তো আমাদের এখানেও দেখা যাচ্ছে যে নাচের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফিজিক্যাল পারফরমেন্সেস, ফিজিক্যাল শোজ বা ইভেন্টস কবে হবে আমরা জানি না। তো আমরা এখন চেষ্টা করছি তাই কোলাবোরেশনস করতে থ্রু ইন্টারনেট। আমি মনে হয় যে পজিটিভ সবসময় চিন্তা করা উচিত। তো আমার মনে হয় যে একটা দরজা বন্ধ হলে অনেকগুলো দরজা খুলে যায়। তো সেটাই দেখার যে এই যে করোনা, কোভিডের যে একটা যে হিউজ ক্রাইসিস, যে ক্রাইসিসটা আমরা কোনদিন চিন্তা করে উঠতে পারিনি, মানব সভ্যতা চিন্তা করেনি, সেই ক্রাইসিসের মধ্যে প্রচুর হয়তো নিউ ইনভেনশনস লুকিয়ে আছে। আমাদের সবাইকে এখন নতুন ভাবে বাঁচতে শিখতে হবে, নতুন ভাবে আমাদের শিল্পকে, আমাদের জীবন যাপনকে আমাদের নতুন ভাবে রিওরিয়েন্ট করতে হবে। একদম ঠিক বলেছে যে রিওরিয়েন্ট করতে হবে। আমি একটু চিরঞ্জীব দার কাছে যাব। টেকনোলজি তার মানে দিক দেখাবে মানুষকে, পরবর্তীকালে কি শুধু টেকনোলজির জয় হবে? আমরা যে আজকে বসে আছি, আমরা সবাই কিন্তু টেকনোলজির জন্যই সবাই এক হয়ে গেছি। তো বিং আ আইটি পারসন, হোয়াট ডু ইউ ফিল কি টেকনোলজি উইল শো দ্য রাইট পাথ? তো এখানে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে যে গ্লোবাল ক্রাইসিসটা হয়েছে তার ফলে আইটি ইন্ডাস্ট্রি এফেক্টেড, তাতে কোনো সন্দেহ নেই। এই যে ইউএস এবং ইউরোপের কথাগুলো তুমি বলছিলে, ইউএস এবং ইউরোপের যে সমস্যাগুলো চলছে তার ফলে ন্যাচারালি ডিমান্ডে একটা ম্যাসিভ ক্রাইসিস হয়েছে, এবং তার ফলে ইন্ডিয়ান বড় বড় কোম্পানিগুলো, আইটি ইন্ডাস্ট্রির বড় ছোট মাঝারি সবাই এফেক্টেড। কিন্তু তার সঙ্গে সঙ্গে প্যারালালি যে অপরচুনিটিগুলো গ্রো করে গেছে সেটা হচ্ছে ই কমার্স ফর এক্সাম্পল, টেলিকনফারেন্সিং ফর এক্সাম্পল, এই সমস্ত এরিয়াতে কিন্তু হিউজ অপরচুনিটিস গ্রো করছে। এবং এই সময়টাতে যদি কিছু ক্যাশ কনজার্ভ করে রাখা যায় এবং স্কিল ডেভেলপ করা যায়, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট অফ থিংস, এইসব জিনিসগুলো টেকনোলজির সাহায্যে মানুষকে সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রেখেও মানুষের যা গোলস গুলো আছে, বিজনেস গোলস অ্যান্ড পার্সোনাল গোলস, সেগুলো মিট করতে হেল্প করবে। এই স্কিল বিল্ডিং এক্সারসাইজটা এখন করলে একটা সময় আসবে যখন ক্রাইসিসের পরে ডিমান্ডটার একটা হিউজলি গ্রো করার চান্স আছে। সেই ডিমান্ডটা যখন মানুষ অ্যাডিয়ার করতে পারবে এবং ডিমান্ডটা কেটার করতে পারবে, তখন কিন্তু আবার ইন্ডাস্ট্রি, আইটি ইন্ডাস্ট্রির কথা আমি বলছি স্পেসিফিক্যালি, এবং ইকোনমিতে গ্রোথের সম্ভাবনা প্রবল। কাজে এই ক্রাইসিস পিরিয়ডটা কোনোভাবে ক্যাশ কনজার্ভ করে কাটিয়ে রেখে স্কিলটা বিল্ড করা দরকার। 2 নম্বর হচ্ছে যেসব টেকনোলজি গুলো আমাদের সাহায্য করবে আমাদের গোলস গুলো মিট করতে, ফর এক্সাম্পল রিমোট সার্ভিসেস, রিমোট এনেবলিং টেকনোলজিস, ভিডিও কনফারেন্সিং, অনলাইন এডুকেশন, অনলাইন রিটেল, অনলাইন এন্টারটেনমেন্ট, ই কমার্স, এই টেকনোলজির উপরে যারা স্কিল বিল্ড করতে থাকবে তারা কিন্তু ভবিষ্যতে ফ্লারিশ করবে। চিরঞ্জীব দা, তুমি অনলাইন এন্টারটেনমেন্ট বলেছো, তো আজকে যেহেতু আমি এন্টারটেনমেন্ট সেগমেন্ট থেকে আর সুদর্শন দা এন্টারটেনমেন্ট সেগমেন্ট থেকে, তো আমি তোমাকে কিছু প্রশ্ন ওটা নিয়েও একটু বাদে করবো। তা আমি আরেকটা প্রশ্ন তোমার কাছে করবো যে রিসেশন তোমাদের ইন্ডাস্ট্রিতে কিরকম ভাবে রিসেশন হচ্ছে? বিকজ এভরিবডি ইজ সেইং ওয়ার্ল্ড রিসেশন ইজ কামিং। আজকে আমার একটা খুব বড় এন্টারটেনমেন্ট, বলবো আমি এন্টারটেনমেন্ট হাউসটার নাম নেব না, বা ওই জায়গাটা আমি নাম নিতে পারি না, তো সেখানে একজন আমাকে হোয়াটসঅ্যাপ করেছে, আই ওয়ান্ট টু রিড দ্যাট হোয়াটসঅ্যাপ ইন মাই শো বিকজ ইটস টকিং স্টেট, আমরা সোজা কথা বলি। সে আমাকে হোয়াটসঅ্যাপ করেছে, দাদা একটা কাজ চাই। আমি তখন লিখেছি কি কাজ? তুমি তো কাজ চাকরি করো। তখন লিখেছে চাকরি তো চলে যাবে, 1 মাস ধরে মায়না পাচ্ছি না, ফ্যামিলিকে টানতে পারছি না, যদি একটা পিয়নেরও চাকরি হয়, যদি আপনি পিয়নের মতো আমাকে একটা চাকরি দিতে পারেন, তাহলেও কিন্তু আমি অশেষভাবে আপনার কাছে কৃতজ্ঞ থাকব, ভগবান আপনার ভালো করুন। আজকে বাড়িতে বসে সত্যি কিন্তু আমরা বুঝতে পারছি না কি বড় দুর্যোগের আমরা সম্মুখীন হতে চলেছি। মানে এই হোয়াটসঅ্যাপটা দেখে আমাকে ভাবতে আমি বাধ্য হচ্ছি যে সত্যি তো, মানে এই সমস্ত মানুষগুলো যারা সেগমেন্টে, বিভিন্ন রকম সেগমেন্টে কাজ করে, সেই সমস্ত সেগমেন্টটা কি হবে। অ্যান্ড আই উইল লাইক টু ইনফর্ম আনাদার থিং, কি একটু আগে যেটা আমাদের চিরঞ্জীব দা বলছিল, প্রশ্ন অল্টারনেটিভের মধ্যে যাবে। মানে
মানুষ যখন দেখছে এইটা হচ্ছে না, মানুষ এটা করবে। বাট সবার পক্ষে কিন্তু এটা পসিবল নয় টু গেট অ্যাকাস্টমড উইথ দ্যাট অল্টারনেটিভ। কি বলবে সুদর্শন দা? মানে অল্টারনেটিভটা কি অ্যাকসেপ্ট করাটা খুব ইজি সবার জন্য? মানে যে ধরো একটা খুব বড়, মানে ধরো তোমাকে আমরা যাদেরকে নিয়ে বসে কথা বলছি আমরা সবাই কিন্তু 5% একদমই আমরা 5% নিয়ে কথা বলছি। আমি আরেকটা পয়েন্টও তোমাকে বলবো, ধরো তোমার অনেক ছাত্রছাত্রী, তুমি অনেক মানে যারা ধরে রাখো মানে প্রচুর মানে বিপিএল লেভেল থেকে উঠে এসে আজকে নাচ শিখেছে তোমার কাছে, তুমি তাদেরকে একটা জায়গা করে দিয়েছো। অল্টারনেটিভ, একটু আগে কথা বলছিলাম সুদর্শন দাকে সেটা নিয়ে, যে অল্টারনেটিভটা তো মানুষ নেবে, যেটা তুমি বলছিলে অল্টারনেটিভে যেতে হবে, কিন্তু বহু, নিশ্চয়ই আমার হোয়াটসঅ্যাপটা শুনেছো, যেটা হোয়াটসঅ্যাপ আমাকে একজন করেছে, যে চাকরি তার, সেটা পিওনের চাকরি চাইছে, সে কিন্তু খুব বড় জায়গায় পজিশনে কাজ করে, তার চাকরিটা চলে যাচ্ছে, সে পিওনের একটা চাকরি চাইছে। তো আমরা ঘরে বসে সত্যিকারে কিন্তু বুঝতে পারছি না বাইরে কি সিনারিও হতে চলেছে। আর বহু মানুষ, খুব ভালো পয়েন্ট, যে বহু মানুষ কিন্তু এই অল্টারনেটিভটার সঙ্গে অ্যাকাস্টমডও হতে পারবে না। মানে এটা কিন্তু যারা ধরে রাখো, আজকে তো আমাদের ভারতবর্ষের পপুলেশন, আই এম অনলি টকিং অ্যাবাউট ইন্ডিয়া, ভারতবর্ষের পপুলেশন তো এখানে আমি মনে করি 30% 70% তো উইল নট গেট অ্যাকাস্টম, মানে বিকজ তারা কেউ বিপিএল লেভেলে আছে, কেউ লোয়ার মিডল ক্লাস আছে। অ্যান্ড আজকে আমরা যারা বসে আছি, আমরা কিন্তু আমাদের পপুলেশন, যেটা সুদর্শন দাও বলছিল, ইজ 5%। তো সেইটা নিয়ে আমরা কথা বলছি, কিন্তু সেই সমস্ত মানুষগুলোর কি হবে, কি মনে হয়? আমি প্রথমে চিরঞ্জিত দার কাছে জিজ্ঞাসা করবো, তারপর আমি সুদর্শন দার কাছে যাবো। সন্দীপ, আমি স্পেসিফিক্যালি আইটি ইন্ডাস্ট্রির কথাটা বলি। আইটি ইন্ডাস্ট্রিতে ফর এক্সাম্পল তুমি যে সমস্যাটা বললে, সেই সমস্যাটা ন্যাচারালি আইটি ইন্ডাস্ট্রিতেও আছে। ফর এক্সাম্পল, যেমন ধরো ইন্ডিয়ান অনেক আইটি ইন্ডাস্ট্রি আছে যাদের প্রচুর মাত্রায় সফটওয়্যার এক্সপোর্টস হতো বা সফটওয়্যার সার্ভিসেস এক্সপোর্টস হতো। আমাদের আইটি এক্সপার্টদের সার্ভিসেস গুলো অনেক রেভিনিউ দেশে আনে ইউএস ইউরোপিয়ান মার্কেটস থেকে। এবার আজকের দিনে ইউএস এর যে রিটেলার্স গুলো, তাদের লাক্সারি গুডস গুলোর প্রয়োজন কমে গেছে, তারা লাক্সারি গুডস বন্ধ করে দিয়েছে, এবং ন্যাচারালি ইউএস প্রোডাকশন কোম্পানিজ, ম্যানুফ্যাকচারিং, রিটেল সবকিছু ড্রাস্টিক্যালি কমে গেছে। তার ফলে এই আইটি ইন্ডাস্ট্রি সার্ভিসেস রিকোয়ারমেন্টটা অনেকটা কমেছে। এবার সেটা অবশ্যই সত্যি, কিন্তু আবার এটার সঙ্গে সঙ্গে এটাও সত্যি যে আইটি ইন্ডাস্ট্রির যে লোকেরা আগে ইউএস কে বা ইউরোপকে এক ধরনের সার্ভিসেস দিত, আগামীকাল তাদের একটু অন্য ধরনের সার্ভিসেস দিতে হবে। এবং অনেকগুলো সার্ভিসেস আছে যেখানে এই ডাউনটার্ন, এখন ডাউনটার্ন চলছে ঠিক আছে, কিন্তু ডাউনটার্নের পরে ইন্ডাস্ট্রিতে বিলিং, ডেটা ম্যানেজমেন্ট, অ্যাপ্লিকেশন টেস্টিং, এগুলো আইটির টার্ম, কিন্তু তবু আমি কিছুটা বলছি, ই কমার্স সাপোর্ট, লজিস্টিক্স, সাপ্লাই চেইন সাপোর্ট, এই স্কিলগুলো খুব বেশি মাত্রায় লাগবে। এবং বড় বড় অর্গানাইজেশন গুলো আমাদের দেশের, আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ইনফোসিস, উইপ্রো, টিসিএস, কগনিজেন্ট, এরা বিরাট ব্যবসা করে থাকে ইউএস ইউরোপিয়ান মার্কেটসে। টেম্পোরারিলি এই অর্গানাইজেশনদের ব্যবসা কমতে পারে, কিন্তু 6 মাস পরে ক্রাইসিস ওভার হলে তাদের ব্যবসাটা আবার গ্লোবাল সিনারিওতে বাড়তে পারে। এবং তখন তাদের কিন্তু দুরকম রিকোয়ারমেন্ট হবে, একটা হচ্ছে কস্ট কমিয়ে কাজ করার জন্য ইন্ডিয়ান ম্যান পাওয়ার, যদি চিপ ম্যান পাওয়ার তারা পায় তাহলে সেখানে প্রচুর লোক কাজের অপরচুনিটি পেতে পারে যদি এই স্কিলগুলো এই সময় বিল্ড করে। 2 নম্বর, ভারতীয় যে ছোট ছোট কোম্পানিগুলো এখন সাফার করছে, এই ছোট কোম্পানিগুলো, এই টিসিএস, ইনফোসিস জাতীয় অর্গানাইজেশন, উইপ্রো, এইচসিএল টেকনোলজিস, কগনিজেন্ট, এদের হাত ধরে কিন্তু গ্লোবাল মার্কেটে অ্যাক্সেস করতে পারে। তো প্যারালালি কিন্তু থ্রেট এবং অপরচুনিটি একসঙ্গে চলছে। তো এই সময়টাতে আইটি ইন্ডাস্ট্রিতেও এই ধরনের সমস্যা আছে, পে কাটস হচ্ছে, যেমন ভাবে এক সাইডে ধস নামছে, আরেকটা দিকে অপরচুনিটিসরাও আসছে, সেই অপরচুনিটিটা যে মানে গ্র্যাব করে নিতে পারবে বা যে অপরচুনিটিটাকে নিতে পারবে, সে কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে। অ্যাবসলিউটলি। এইটা নেক্সট 6 মাস 9 মাসে এটা সহ্য করে কিছু ক্যাশ কনজার্ভ করবে, যারা এই নতুন স্কিলগুলো বিল্ড করবে তারা কিন্তু আজ থেকে 1 থেকে 1.5 বছর বাদে একটা অত্যন্ত ভালো জায়গায় পৌঁছাবার অপরচুনিটিও পাবে। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন, আমি দুজনের কাছে যাব, প্রথমে সুদর্শন দাকে জিজ্ঞাসা করবো, দেন চিরঞ্জিত দার কাছে। ওয়ার্কিং ক্যাপিটাল একটা খুব বড় ইম্পর্টেন্ট পয়েন্ট। যে সমস্ত ধরো বিজনেস আছে, কোম্পানি অনেক দিন ধরে চলছে, তারা কিন্তু এই সময়টাতে নিজেদের ওয়ার্কিং ক্যাপিটাল তাদের ভালো আছে, তারা অন্তত স্টাফদেরকে কেউ হয়তো 100% স্যালারি দিচ্ছে, কেউ হয়তো 50% স্যালারি দিচ্ছে, কেউ হয়তো 25% স্যালারি দিচ্ছে, বাট দে আর নট গোয়িং ফর আ লে অফ, দে আর গোয়িং ফর আ কাট অফ। দ্যাট ইজ দ্য মাই পয়েন্ট। কিন্তু যাদের ওয়ার্কিং ক্যাপিটাল নেই, যারা ধরে রাখো ওই যেটা মাস গেলে আসতো সেটাই স্টাফদেরকে দিত, আর যেটা অল্প নিজে ইনকাম করতো, তো তারা কি করবে? সুদর্শন দাকে জিজ্ঞাসা করবো, বিকজ সুদর্শন দা একটা বড় অর্গানাইজেশন চালায়, স্যাফায়ার ক্রিয়েশন, তো আমি সেটাই নিয়ে জানবো। সুদর্শন দা প্লিজ সে।
আমি সাফায়ারে বিশেষ করে আমি সবাইকে এটাই বলেছি যে আমরা কোনো লে অফ করবো না, আমরা কোনো পে কাটও করবো না। আমি চেষ্টা করছি যে আমাদের নতুন করে আমরা যতটা সাপোর্ট দিতে পারি আমাদের ডান্সারদের, আমাদের টিচারদের, এটা আমি সাফায়ারের সম্পর্কে বলতে পারি, সেটা আমি করছি। সেটা আমি নতুন করে অনলাইন ক্লাসেস যেমন কলকাতায় করছি, এবং অলরেডি আমরা অনলাইন ক্লাসেস শুরু করে দিয়েছি করাবে ইউএসএ, আমরা অনলাইন ক্লাসে শুরু করবে ইউরোপ। আমরা যেটা করছি, চেষ্টা করছি এক একটা টিচারকে এক একটা ক্লাসের দায়িত্ব দিয়ে দিতে, সেখান থেকে যা ইনকাম জেনারেশন হবে সেটা ওরা পাক। কারণ অ্যাকচুয়াল ইভেন্ট পারফরমেন্স থেকে যে রেমুনারেশন বা ফিস ওরা পেতো সেটার থেকে ওরা বঞ্চিত হবে। তো এই জন্য ট্রাইং টু বি as close as to what they used to receive. মানবিকতার পরিচয় দিয়েছো। আমি বলবো আজকে মানে আমি বাংলাদেশে কালকে একজনের সঙ্গে বসেছিলাম, সে বললো যে একজন খুব রিচ ইন্ডাস্ট্রিয়ালিস্ট রেগুলার তার কোম্পানির সমস্ত লোকজনকে লে অফ করছে। তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সুদর্শনদা কিন্তু খুব বড় একটা কাজ করেছে। আজকে বললো আমি কাট অফেও যাইনি, আমি যতটা পারছি চেষ্টা করছি এই সময় আমার স্টাফদেরকে সাপোর্ট করার, কারণ ওদের তো দোষ নয় কোভিড আসার জন্য, কোভিড তো তাদের জন্য আসেনি। আজকে আমি তাদেরকে সাপোর্ট করলে ওরা কিন্তু পরবর্তীকালে যখন সিনারিওটা ঠিক হবে দে উইল সাপোর্ট মি 100-এর বেশি %। যদিও এটা ম্যাথমেটিক্যালি ঠিক নয়, কিন্তু সেটা তারা জি জানছে সুদর্শনদার জন্য খাটবে। তো আমি চিরঞ্জিতদার কাছে যাবো। চিরঞ্জিতদার সেম কোয়েশ্চেন, ওয়ার্কিং ক্যাপিটাল একটা খুব বড়, যে সমস্ত কোম্পানি ওয়ার্কিং ক্যাপিটাল ভালো তারা নিশ্চয়ই স্টাফদেরকে রাখছে, তাদেরকে হয়তো কাট অফে যাচ্ছে, লে অফ করছে না। বাট যাদের ধরো ওয়ার্কিং ক্যাপিটাল কম, বা যারা ধরো স্টার্ট করেছে বিজনেসটা, যাদের একদমই অবস্থা মানে প্রথমে শুরু হয়েছে কোভিড-19 এর লকডাউন হয়েছে, what will be your advice to them, how will they survive? হ্যাঁ, দু রকম সিচুয়েশন আছে সন্দীপ। একটা হচ্ছে আমার ওয়াইজার টেক ইনফরমেটিক্স এর কথা বলি। ওয়াইজার টেক ইনফরমেটিক্স একটা ক্যালকাটা হেডকোয়ার্টার, আমরা একটা 300 কোর অর্গানাইজেশন, আমরা সারা ভারতে, বাংলাদেশে, সিঙ্গাপুরে অপারেট করি। আমাদের প্রায় 800 এমপ্লয়িজ আছে। কিন্তু আমরা ওরকম ডিসিশন নিয়েছি যে একটাও কোনো লে অফ হবে না। এই কারণে যদি কিছুটা আমাদের কম্প্রোমাইজ করতে হয় আমাদের স্যালারিজ, ইনসেন্টিভ, সেটা আমরা করে নেব, কিন্তু লে অফের কোনো প্রশ্নই নেই। এবার কথা হচ্ছে তুমি যেটা বললে যে যাদের ওয়ার্কিং ক্যাপিটাল প্রোটেক্টেড আছে তাদের পক্ষে এইগুলো হয়তো করা সহজ, একদম ঠিক কথা। আর যাদের ওয়ার্কিং ক্যাপিটাল প্রোটেক্টেড নেই তারা কি করবে? এবার যাদের প্রোটেক্টেড নেই তারা যেটা চেষ্টা করতে পারে সেটা হচ্ছে যতটা সম্ভব, গভর্নমেন্ট যেহেতু অনেকগুলো ক্রেডিট নর্মস ইজ আউট করেছেন এবং ব্যাংকস এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস থেকে ইজি টার্মসে যদি ক্রেডিট পাওয়া সম্ভব হয়, তাহলে এই নেক্সট 3 মাস, 6 মাস, 9 মাস ওই ফ্যাসিলিটিটা নিয়ে অপারেশনটা চালিয়ে দেওয়া, যাতে অন্তত ক্যাশটা কালেক্ট করা যায় ইন টার্মস অফ ক্রেডিট। কিন্তু যাদের ওয়ার্কিং ক্যাপিটাল কিছুটা ঠিকঠাক আছে তাদের জন্যও একটা বড় সমস্যা আইটি ইন্ডাস্ট্রিতে, যে অনেক কাস্টমার্স, লিড ক্লায়েন্টস, সেটা ম্যানুফ্যাকচারিং বলো, ইউটিলিটি বলো, রিটেল বলো, যে কোনো সেগমেন্টই বলো, তারা কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচার পোস্টপোন করে দিয়ে ডিলে করে দিয়েছে। তো নতুন ইকুইপমেন্ট, নতুন সার্ভিস লোকে কিনতে চাইছে না, কারণ তাদের কোম্পানিরাই সার্ভাইভ করবে কিনা সেটা নিয়ে তাদের চিন্তা আছে। তো যদি কাস্টমার এন্ড থেকে এই প্রবলেমটা থাকে, তাহলে স্ট্র্যাটেজিটা হচ্ছে যে এক্সিস্টিং রিনিউয়াল কন্ট্রাক্ট গুলো ধরে রাখা। আইটিতে অনেকগুলো রিনিউয়াল কন্ট্রাক্টস হয় যেগুলো বছর বছর পাওয়া যায়, সেই এক্সিস্টিং সার্ভিস কন্ট্রাক্টস গুলোকে ধরে রাখা 1 নম্বর। 2 নম্বর, রিমোট সার্ভিস কন্ট্রাক্টস গুলোকে অনেক বেশি স্ট্রেংথেন করা, যাতে রিমোট সার্ভিসেস দেওয়া যায় এবং রিমোট সার্ভিসেস এবং কনসাল্টিং এর একটা ভালো ভ্যালু পাওয়া যাবে। 3 নম্বর হচ্ছে মার্কেটে যে কালেকশন গুলো করা আছে, যে ক্যাশ ফ্লোটা মার্কেটে পড়ে আছে, সেইটা যেভাবে হোক তুলে নেওয়া। এবং 4 নম্বর হচ্ছে যে সমস্ত কিছু যে অর্ডারস গুলো এখন পাইপলাইনে আছে, সেই অর্ডারগুলোর অনেক কিছু কিন্তু গ্লোবাল সাপ্লাই চেইন ডিসরাপ্টেড হয়ে আছে, শিপমেন্ট হচ্ছে না, ডেলিভারি হচ্ছে না, সেখানে হার্ডওয়্যার সফটওয়্যার ডেলিভারি হচ্ছে না, সেই সমস্যাটা আছে। সেইগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব র্যাপ আপ করে সেই এক্সিস্টিং অর্ডারসগুলোকে এক্সিকিউট করে ক্যাশ কনজার্ভ করা। তো যখন ডাউন টার্ন চলে তখন প্রায়োরিটি থাকা উচিত অন ক্যাশ কনজারভেশন। You have highlighted a very vital point. ক্যাশ কনজার্ভ করা, ক্যাশ কনজারভেশন ইজ দ্য মেইন থিং। ক্যাশ যদি কনজার্ভ করতে পারে তাহলে হার্ড টাইমসে সেটাকে সাপোর্ট করতে পারবে আমাদের। ক্যাশ কনজারভেশন সন্দীপ আর এক্সিস্টিং ব্যবসাটা বাঁচানো ডাউন টার্নের সময়, সেটাই ইম্পর্টেন্ট। ওখানে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট দেখে লাভ নেই, তখন ব্যালেন্স শিট দেখতে হয়। আর যখন আবার সময় ভালো হবে তখন নতুন প্রজেক্ট, নতুন ক্যাপিটাল এক্সপেন্ডিচার, নতুন ইনভেস্টমেন্টে ফোকাস করে প্রফিট বাড়ানো যায়। এখন অ্যাকচুয়ালি অতটা প্রফিট এন্ড লস ভাবার সময় নয়, এখন ক্যাশ ফ্লো এবং অ্যাসেট বাঁচানোর সময়। একদম। আমি আরেকটা প্রশ্ন নুরুল ভাইয়ের কাছে যাব। নুরুল হাসান, নুরুল ভাইয়ের কাছে একটা প্রশ্ন করব। জিএসটি একটা বড় কিন্তু মানে জায়গা, এটা খুব কমপ্লিকেটেড ব্যাপার। তোমার কি মনে হয় কেন্দ্র সরকারকে এই জিএসটি রিলিফটা দেওয়া উচিত?
সমস্ত সেগমেন্টে? অবশ্যই দেওয়া উচিত, কারণ এই সময় সকলের যা পরিস্থিতি, এটা অবশ্যই দেওয়া উচিত যে সেটা রিলিফ দিক। সেটা কতটা কি করবে সেটা তারাই জানে। অবশ্যই সেটা দেওয়া উচিত বলে মনে করে। নুরুল ভাই, আরেকটা প্রশ্ন তোমার কাছে, এই যে বিভিন্ন জায়গায় ট্যাক্স, আমরা জানি এই ট্যাক্স ওই ট্যাক্স, আসলে মানুষ এখন না বুঝতে পারে না অনেক কিছুই। তারা এখন না একটা মানে অন্ধকারের মধ্যে থাকে যে এখানে এই টাকা, মানে কেন্দ্রের অনেক কিছু জায়গায় ইজ মানে নট ক্লিয়ার, মানে ক্ল্যারিফাইড নয় ব্যাপারগুলো। তো তুমি কি বলবে যে কেন্দ্রকে ওই জায়গাগুলোতে একটু ক্ল্যারিটি দিয়ে মানুষকে বোঝানো দরকার সবকিছু? এখন অবশ্যই মানুষ যাতে বাঁচে, এখন যে পরিস্থিতি, বর্তমানে পরিস্থিতিতে মানুষের কি পরিস্থিতিতে আমরা যারা খবর রাখি, যারা প্রতিনিয়ত দেখছি, তারা দেখতে পাচ্ছি যে কিরকম পরিস্থিতি। এখন এই ট্যাক্স, জিএসটি সবকিছু বাদ দেওয়া দরকার। মানুষ কিভাবে বাঁচবে, মানুষ আবার নতুন ভাবে কিভাবে শুরু করবে তার জীবন, যারা ব্যবসা করে, যারা কাজ করে প্রতিনিয়ত, তাদেরকে আগে দেখা দরকার, গরিব মানুষদের দেখা দরকার। সেটা কেন্দ্রীয় সরকার ঠিকভাবে সেটা করছে না। আজকে রাজ্য সরকার যেভাবে মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য প্রতিনিয়ত যে কাজটা করার চেষ্টা করছে এবং করছে, কেন্দ্রীয় সরকার যদি সেটা করতো তাহলে মানুষ অনেক রিলিফ পেত। সে মানুষকে রিলিফটা আগে। কেন্দ্রীয় সরকার এখন একটা আমি শুনেছি বলেছে যে রাজ্যরা অনেক বেশি লোন, মানে ব্যাংকরা নাকি অনেক বেশি লোন গ্রান্ট করবে রাজ্যদেরকে। মানে আমি সাপোজ যদি আমি রাজ্যের কেউ হতাম, তাহলে আমি যদি সাপোজ 100 টাকা নিতে পারতাম লোন, সেটা হয়তো আমি অনেক বেশি লোন নিতে পারবো। কিন্তু এইখানে একটা প্রশ্ন আছে, লোন নেওয়া মানে তো আমাকে ইন্টারেস্ট সমেত সেটাকে ব্যাংকে ফেরাতে হবে। তো তার থেকে এইটা যদি না করে কেন্দ্র সরকার যদি ত্রাণ দিত, রাজ্যকে কিছু টাকা যদি কমও ত্রাণ দিত, তাহলে আমার মনে হয় সেটা অনেক বেশি ফ্রুটফুল হতো মানুষদের জন্য। অবশ্যই অনেক ভালো হতো সেটা যদি করতো। আবার এই যে ইন্টারেস্ট, আমরা তো বলি সুদ মকুব করা হবে। কৃষি লোন যারা নিয়েছে, কৃষি ঋণ মকুবের কথা কোথাও এখনো বলবে, শুধু একটা বড় ফানুস দেখিয়ে ভাওতাবাজি দিয়ে যাচ্ছে, মানুষের কাছে সেটা পৌঁছাচ্ছে না। মানুষের কাছে পৌঁছাক, সাধারণ মানুষ সেটা পাক, মানুষ রিলিফ পাক, এটা আমরা বলি। আরেকটা পয়েন্ট, পরিযায়ী শ্রমিক, আমার খুব দুঃখ লেগেছে। আমি সেদিন নিউজগুলো দেখছিলাম, তারা মানে রাস্তায় শুয়ে দিন কাটছে। একটা ভিডিও আমি দেখেছিলাম, ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে, যে ট্রাকের উপরে তারা জল পাচ্ছে না। এটা কিন্তু আমাদের রাজ্যে নয়, আমি সেই রাজ্যের নাম নেব না, সেখানে হচ্ছে ঘটনাগুলো। মানে আমি কেঁদে ফেলেছি, ভাবতে পারছি না। পরিযায়ী শ্রমিক যারা আজকে আমাদের অ্যাসেট, আজকে এই শ্রমিকদের মধ্যেই কিন্তু যারা আমাদের স্ট্রিট ফুড দেয়, যারা আমাদের বাড়িতে এসে কাজ করে, তারাই কিন্তু এইটাই কিন্তু অন্তত পক্ষে 30 to 35% অফ ইন্ডিয়া এই পরিযায়ী শ্রমিক। অনেক পরিযায়ী শ্রমিক আছে যারা আমাদের বাংলার, যারা বাইরে আছে। আমার কাছে এরকম শয়ে ফোন আসছে। আমি একটা ফেসবুকে পোস্ট করেছিলাম যে আমাদের বাংলার বা আমার বর্ধমান জেলার যে সমস্ত মানুষ রাজ্যের বাইরে আছেন, আমার নম্বরে যোগাযোগ করবেন, আমি তার ব্যবস্থা করবো। আমার কাছে শয়ে ফোন এসেছিল মহারাষ্ট্র, কেরল, আমাদের গুজরাট, আপনার বেঙ্গালোর, বিভিন্ন জায়গা থেকে ফোন এসছে কিভাবে বাড়ি যাব। আমি গতকালকেই আমি একটা লিস্ট দিলাম আমাদের জেলা শাসকের কাছে, 38 জনের লিস্ট, যে এরা বাড়ি আসতে চাইছে, বোম্বেতে আছে। এখান থেকে বাস ভাড়া করে তারা গেল, এখান থেকে বাস পাঠানো হলো, তারা আসবে, এখান থেকে বাস 2 দিন লাগবে। শুধু বোম্বে পাঠানো হলো, এরকম কেরলে আছে, এরকম গুজরাটে আছে। কেন্দ্রীয় সরকার যে বলছে সে শ্রমিকদের কোনো সাহায্য করছে না, ট্রেন দিয়েও সাহায্য করেনি। আজকে এখান থেকে বাস ভাড়া করতে হচ্ছে। বর্ধমান থেকে আজকে বাস ছাড়া হয়েছে, 4টে বাস গেছে মহারাষ্ট্রে বোম্বেতে আনতে। এই সিচুয়েশন, ঈদ আসছে, ঈদের সময় অনেক বাইরে আছে মানুষ, সে বাড়িতে আসার চেষ্টা করবে, তারা বাড়িতে আসতে পারছে না। সেরকম আমরা যতটা পারছি জনপ্রতিনিধি হিসাবে আমাদের সরকারকে, আমাদের জেলা শাসক বিডিও আছে, জেলা শাসককে বলে যতটা পারছি আমাদের তারা আনার চেষ্টা করছে। যতটা পারছো তোমরা মানে সাহায্য করার চেষ্টা করছো। আবার কি বলি, শুধু আমাদের রাজ্যে নয়, এই রাজ্যে আমাদের এলাকায় দেখছি যে এই বাইপাসের ধারে, NH2 এর ধারে, আমাদের পাশেই NH2, এখান থেকে হেঁটে হেঁটে কেউ বাড়ি যাওয়ার চেষ্টা করছে। কেউ ঝাড়খণ্ড থেকে আসছে, কেউ বিহার থেকে আসছে, আবার এখান থেকে কেউ বিহারে যাবে, কেউ ঝাড়খণ্ড যাবে। আমরা দাঁড়িয়ে তারা খেতে পাচ্ছে, তার ব্যবস্থা করছি। রাত্রে ভোরের বেলায় আমাদের এখানে আছে, ভোরের বেলায় দাঁড়িয়ে থাকছি যে তারা যাতে কোনো অসুবিধায় না পড়ে। বাংলার মানুষ যে অন্য স্টেটের মানুষ তাদেরকে ভালোভাবে দেখছে, আমরা ঘৃণার চোখে দেখছি না, কিন্তু অন্য জায়গায় একটা অন্যরকম পরিস্থিতি দেখছি আমাদের রাজ্যের বাইরে যারা আছে। মানুষ সবাই মানুষ, সেই মানুষকে হেল্প করা হোক। পরিযায়ী শ্রমিক, একদমই ঠিক কথা বলেছেন ভাই, যে মানুষের কোনো জাত পাত নেই, মানুষ সবাই এক।
সবাইকে এখন একভাবে ভালোবাসতে হবে আর মানুষকে মানুষের পাশে দাঁড়াতে হবে। খুব ভালো পয়েন্ট বলেছে নুরুল ভাই। আমি আরেকবার যাব সুদর্শন চক্রবর্তীর কাছে। আজকে আমি শুনেছি একটা আর্টিকেল বেরিয়েছে, একজন ডিরেক্টর সেটা তার ইয়েতে ফেসবুকে শেয়ারও করেছে, তুমি আশা করি দেখেছো, বা নাও দেখে থাকলে আমি তোমায় বলতে পারি। শুটিং এ সুদর্শন দা আছে তো, শুটিং এ যে ক্লোজ সিন গুলো হয় মানে ইন্টিমেট সিন, সেগুলো বোধহয় এর পরবর্তীকালে আর হওয়াটা পসিবল হবে না, মানে এরকম একটা কিছু বোধহয় মানে প্ল্যান চলছে। তো তাতে বহু লোক লিখেছে আবার আমরা গোলাপ ফুল দিয়ে রোম্যান্স করতে হবে। ওই দেখাতো না সিনেমার মধ্যে দুজন এক হয়ে গেল, গোলাপ ফুল টানিয়ে দিল। তো এইটা নিয়ে তুমি কি বলবে? দেখো, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে তো সিনেমা করা সম্ভব নয়। যেহেতু তুমি নাচের সাথে আছো, নাচেও কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং মানে ফিজিক্যাল ডিস্টেন্সিং, সোশ্যাল ডিস্টেন্সিং আমি বলবো না, ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে কিন্তু নাচ করাটাও কিন্তু কি পসিবল? আমার তো মনে হয় না পসিবল। মানে স্টেজে তুমি নাচ করবে, ফিজিক্যাল ডিস্টেন্সিং ইজ নট পসিবল। এখন হঠাৎ করে আমরা সবাই চোখের সামনে দেখতে পাচ্ছি ডাক্তারদের মাহাত্ম্য, নার্সদের, ডাক্তারদের মাহাত্ম্য ছিল সব সময়, নার্সদের মাহাত্ম্য, হেলথ ওয়ার্কারদের মাহাত্ম্য, জমাদারের মাহাত্ম্য, যারা রাস্তা পরিষ্কার করে ঝাড়ুদার তাদের মাহাত্ম্য, পরিযায়ী শ্রমিকদের মাহাত্ম্য। কোভিড না এলে আমরা এদের মাহাত্ম্যগুলো হয়তো চিনতেই পারতাম না, জানতেই পারতাম না। তো আজকে বাকি আমার মনে হয় যে আমার শিল্পকলা, এন্টারটেইনমেন্ট সবসময় সবচেয়ে শেষের প্রায়োরিটিতে আসে মানুষের আগে পেটে ভাত, গায়ে পরনে কাপড়, মাথার উপরে। এটা প্রায়োরিটিটা হয়তো পেছনে আসে, কিন্তু আমাদের এই শিল্পকলার সঙ্গে কিন্তু সেই টেকনিশিয়ান গুলো কথাগুলো ভাবো, যারা শুটিং এ আসে আজকে সেই টেকনিশিয়ান গুলো কি করছে। আর সব থেকে বড় ব্যাপার আরেকটাও পয়েন্ট আমি বলি, আমি রিসেন্ট একটা ঘটনা শুনেছি, আমার একজন পরিচিত সে টেকনিশিয়ান, সে আমায় ফোন করেছিল, সেটা গাড়ি দিয়ে মানে গাড়ি চালায় সে, ঠিক আছে, তার একটা গাড়ি আছে, সে যখন টেলিভিশনে শুট হয় সে তখন গাড়িতে করে সবাইকে নিয়ে যায় আর নিয়ে আসে, তাকে কিন্তু তার গাড়িটাও বেঁচে দিতে হয়েছে ফর দিস সিনারিও। টেকনিশিয়ান বলছো যারা থিয়েটারের ব্যাকগ্রাউন্ডে কাজ করে, থিয়েটার ওয়ার্কার্স, তাদেরকে টোটো চালাতে হচ্ছে, তাদেরকে সবজি বিক্রি করতে হচ্ছে। আমার কথা হচ্ছে আমাদের কিন্তু সবসময় নিজেদেরকে করে যেতে হয়েছিল, অ্যাটলিস্ট আমাদের যে সেক্টর রয়েছে সেখানে। আমি একটা কথা বলি যে ছবির ক্ষেত্রে বা নাচের ক্ষেত্রে সোশ্যাল ডিস্টেন্সিং করে হয়তো করা সত্যি সম্ভব না। গ্রুপ ওয়ার্ক আমরা দেখবো না, আমরা ফিজিক্যাল ইন্টিমেট কাজ দেখবো না, আমরা সবাই ভীষণ একা হয়ে গেছি, আমরা হয়তো একক নৃত্য দেখবো, একক গান শুনবো। তো আমার এটা যেটা মনে হয় যে এটা ভাবার বিষয় যে এই একটা কোথায় যেন মানুষ এতটাই সবকিছু গ্রাস করতে চেয়েছিল, সেখানে মানুষকে আবার নিজের মতন করে একটা অদ্ভুত খাঁচায় প্রকৃতি ভরে দিয়ে গেছে, যেখানে আমরা সবাই একা হয়ে। প্রকৃতি কিন্তু এখন হাসছে, প্রকৃতি কিন্তু পিউরিফাইড। আজকে কিন্তু ভাবতে হবে এসপিএম লেভেল, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, যেটা আমাদের এয়ারে ডাস্ট পার্টিকেল, সেটা কমে গেছে। পিউরিফাইড এয়ার, তারপর আমাদের জল, গঙ্গার জল পুরো পরিষ্কার, প্রাণীরা একদম রাস্তায় হাঁটছে, সেটা নিয়েও ভিডিও ট্রোলড হয়েছে। মানে কোনো কারণে আমার মনে হয় এটা একটা রিস্টোরিং প্রসেসও হচ্ছে। আমি আরেকটা প্রশ্ন সুদর্শনদার কাছে করবো, তার মানে তুমি বলতে চাইছো ফিজিক্যাল ডিস্টেন্সিং, মানে সবাই সেটা সোশ্যাল ডিস্টেন্সিং বলে, ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আমার অন্তত মনে হয় শুটিং আর নাচ করাটা কিন্তু খুব ডিফিকাল্ট। আই এম নট সেইং ইম্পসিবল, কারণ তাতে কিন্তু মানটা কমে যাবে। মানে আমি হঠাৎ মানে এটা তো আসলে এটা তো আমাদেরকে তো এন্টারটেনমেন্ট সেগমেন্টে কাজ করতে হয়, উই এন্টারটেইন পিপল, তো আমরা সেটা একটা দেখাই, আমাদেরকে দেখে লোকে আসে। তো সেই জায়গাটাতে যদি একটা কোনোভাবে কোনো গ্যাপ হয়ে যায়, মানটা পড়ে যাবে, তো তখন কি লোকেরাও আদৌ আসবে? একটা জিনিস বলি, যেটা তুই শুরুতে বললি যে দুটো ফুল এক হয়ে যাচ্ছে, তো আমি কোথাও মনে করি না, আমি যেমন এবারের যে কালবৈশাখী এলো, আমার যেন ছোটবেলার কালবৈশাখী, আমরা যেন কোথাও 80s এ ফিরে গেছি। হঠাৎ কোভিড এর হাত ধরে আমরা একটু পিছিয়ে গেছি, মানে আসলে আমরা এত এগিয়ে গেছিলাম এবং সবকিছু আমরা এত গ্রাস করে নিয়েছিলাম, আমাদেরকে যে প্রকৃতি একটু ঠেলে পিছিয়ে দিয়েছে। তা আমিও মনে করি হঠাৎ করে যেন যে পরন্ত বিকেলের রোদ্দুরটা দেখি এখন, সেটা আমার ছোটবেলা মনে করায়। আমার সল্ট লেকে যখন আমি থাকতাম, কাশফুল ফুটতো পুজোর সময়, খোলা নীল আকাশ দেখতাম, সেই 80-র দশকটায় যেন আমরা আবার ফিরে গেছি। এবং আরেকটা মজার কথা, যে আমি ভীষণ ভালো কেক খেতে ভালোবাসি, ভালো জিনিস খেতে ভালোবাসি, তো এখন মনে হচ্ছে যে সামনে পাড়ার দোকানের
যদি একটা পেস্ট্রি পাই, একটা এমনি কেক, কাপ কেক, সেটা খেলেও খুব ভালো লাগছে। তো এই যে লিটল জয়েস অফ লাইফ যেটা আমরা হারিয়ে ফেলেছিলাম এই কোথাও একটা বিরাট বেশি এগোতে গিয়ে, তো সেখানে বোধহয় আমরা একটু পিছিয়ে পড়েছি। তো আমাদের এই যে একটা ফিল্টারেশন হলো, সেই ফিল্টারেশনটা আমার মনে হয় দরকারটাও ছিল। এখন আমাদের দেখতে হবে যে আমরা এই ছাকনিতে আমরা কারা রয়ে যাব আর কারা তলিয়ে যাব, সেটাই দেখা। দামি কথা। আমি আরেকটা পয়েন্ট বলবো, এইটাতে বলাতে আমার একটা খুব পজিটিভ জায়গায় মনে হলো, যদিও জানি না এটা কতটা লজিক্যাল। আমাকে যখন আমি কাজ শুরু করেছিলাম আমার ইন্ডাস্ট্রিতে, এখানে কাজ পেতে গিয়ে অনেক মানে কাঠ খড় পোড়াতে, দেখো এখনো একটা স্ট্রাগল আছে। সুদর্শন দা আমাকে অনেকদিন ধরে চেনে। আগে যখন আমি নিউ কামার ছিলাম তখন একটা স্ট্রাগল, সুদর্শন দা আমাকে প্রচুর হেল্প করেছে। হি হ্যাজ হেল্প মি আ লট, মানে কার সঙ্গে যোগাযোগ করানো থেকে শুরু করে সব কিছু, যেটা সত্যিকারের উনি হেল্পফুল একজন মানুষ, তাই আমাকে হেল্প করেছে। তো আজকে কাজ করছি, আজকেও একটা স্ট্রাগল আছে। কিন্তু যখন আমি ইনিশিয়াল ডেজে যেতাম, আমাকে সবাই বলতো যে তুমি না ওই 80s আর 90s এর চকলেটি টাইপ অফ একটা তোমার চেহারা, তো তুমি ওই সমস্ত সময় যদি হতো না, তা তোমাকে আমি খুব ভালো কাজ দিতে পারতাম, এটা আমাকে বলতো। তো আজকে আমাকে মনে হচ্ছে যদি আমরা পিছিয়ে যাই তাহলে আমার অপরচুনিটিটা আরো বেড়ে যাবে। যদিও এটা ইললজিক্যাল, বাট ঠিক আছে, আমি একটু পজিটিভ চিন্তা ভাবনা করতে ভালোবাসি, তো পজিটিভ ভাবে ভাববো। আরেকটা খুব ভালো ঘটনা ঘটেছে, আমি খবর পেয়েছি। সিনেমা হল আমাদের তো একটা অনিশ্চয়তার মধ্যে আছে যে সিনেমা হল কবে খুলবে, আইসিসিআর কবে খুলবে, স্টেজে ইভেন্ট কবে হবে, ঠিক আছে, গ্যাদারিং কবে হবে, সবকিছু একটা অনিশ্চয়তা, কোশ্চেন মার্ক। আচ্ছা, এটা হচ্ছে তোমার ফিল্ড নিয়ে তোমাকে জিজ্ঞাসা করছি, আইটি, কিন্তু সেটা কানেক্টেড উইথ সিনেমা। আমি এটা সুদর্শন দা, নুরুল ভাই, সবাইকে জানাতে আমার খুব ভালো লাগছে। আমি খবরটা পেয়েছি যে কিছু বড় সংস্থা যারা হল বড় রেঞ্জারে, দে আর প্ল্যানিং ফর অ্যান অ্যাপ। ওকে, একটা অ্যাপ তৈরি করার চেষ্টা করছে। সেই অ্যাপটাতে কি হবে যে আমি ধরো সিনেমাটা দেখতে চাইছি, ঠিক আছে, নতুন সিনেমা এসছে হলে, এবার আমি বেরোবো না, আমার ভয় আছে যে আমার উপরে কোভিড-19 হবে, বাট আমি সিনেমাটা দেখবো, বাঙালি সিনেমার কথা বলবো, বাংলা চলচ্চিত্রের কথা বলছি, সেটা হিন্দি বা হলিউড সবেতেই প্রযোজ্য। আজকে আমরা সবাই জানি অমিতাভ বচ্চনের একটা খুব বড় সিনেমা, সেটা বোধহয় ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ হচ্ছে, সেটা আমরা সবাই খবর পেয়েছি। তো যাতে ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ হোক, কিন্তু হল যে কালচারটা যাতে সাস্টেন করে, সেটার জন্য একটা অল্টারনেটিভ মানুষ প্ল্যান করেছে। মোবাইল ফোনে একটা অ্যাপ, মানে মোবাইল ফোনে ওই অ্যাপটা হচ্ছে সিনেমা হল। সাপোজ তুমি একটা সিনেমা হলে ছবিটা নিয়েছে, সেই ছবিটা, তো ওই ছবিটা ওই সময় যখন সিনেমাতে প্রিমিয়ার হবে, যারা যারা প্রিমিয়ারে গেল তারা ভালো, যারা যারা না যেতে পারলো তারা অনেক কম টাকায়, মানে আজকে সিনেমা হলে যেতে খরচ করতে, মানে মাল্টিপ্লেক্স বা আইনক্সের সাপোজ 500, 600 বা 1000 টাকা খরচ হয়, সেটা হয়তো আমি কথা বলছি 30, 40, 50 টাকায় সে বাড়িতে কিন্তু সেম গ্র্যান্ডারে ওই হলের ফিলটা নিয়ে বসে দেখতে পারে। মানে এরকম একটা তারা প্ল্যান করছে যে হলটা মানে মোবাইল ফোনে আনার। অ্যান্ড আনাদার থিং, তার মধ্যে ব্যাপার, যদি কেউ কনফিউজ হয় যে অ্যাপে কি তাহলে ছবি বিক্রি হবে না, অবশ্যই হবে। হল থেকে যখন ছবিটা চলে যাবে, সেম ভাবে তারা ডিজিটাল মিডিয়ামে দিয়ে দেবে ছবিটা, যেমন ভাবে হল থেকে যায়। জাস্ট আরেকটা উইন্ডো তারা ওপেন করতে চাইছে হলে, যাতে লোকেরা যারা হলে যেত তারা অ্যাটলিস্ট ছবিটাকে দেখে। আর তাতে আমার মনে হয় একটা বড় লাভ হবে। কি লাভ হবে? আমরা অ্যাট আ টাইম হয়তো 10,000, 15,000 লোক দেখতে পারতাম হলে গিয়ে, বা রিচ করতে পারতাম। সেটা কিন্তু আমরা ইন্টারন্যাশনালি রিচ করতে পারবো। ইন্টারন্যাশনালি বহু বাঙালি আছে, তারা বাংলা ছবি দেখতে চায়, তারা ওই 30 টাকা, 40 টাকা, 50 টাকা বা 100 টাকা হোয়াট এভার, সেটা দিয়ে কিন্তু তারা ইজিলি ওই টাইমে দেখতে পারবে, বা আলাদা টাইমেও দেখতে পারবে হলের মতো ফিচার্স নিয়ে। কি মনে করো চিরঞ্জীব দাকে জিজ্ঞাসা করো। হ্যাঁ, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে এই ক্রাইসিস পিরিয়ডে এটা অত্যন্ত ভালো একটা ইনিশিয়েটিভ, এবং যতদিন না ভ্যাকসিন বা মেডিসিন বেরিয়ে ক্রাইসিসটা কাভার্ড হচ্ছে, ক্রাইসিসটা ওভারকাম হচ্ছে, ততদিনের জন্য ডেফিনেটলি এটা অত্যন্ত ভালো ইনিশিয়েটিভ। এবং গোয়িং ফরওয়ার্ডও এই ইনিশিয়েটিভটা, এই যে অ্যাপটার কথা বললে, যাতে লোকে বাড়িতে বসে নতুন সিনেমাও দেখতে পারবে অ্যাট অ্যান রিজনেবল অ্যাফোর্ডেবল কস্ট, এটা অত্যন্ত ভালো ইনিশিয়েটিভ, পসিবলি নেক্সট 1 বছরের জন্য এবং গোয়িং ফরওয়ার্ড। হাউএভার আমি এটাও মনে করি যে আলটিমেটলি কিন্তু ক্রাইসিস কেটে যাওয়ার পরে সিনেমা হলেরও প্রয়োজন আছে, আর মানুষের সিনেমা হলে সিনেমা দেখারও প্রয়োজন আছে। নইলে 100% সাপোর্ট করি। নইলে লোকে বাড়িতে বসেই দেখে নিত, লোকে আর
তো একদম দামি কথা বলেছে চিরঞ্জিত দা। আমি একটু ইন্টারাপ্ট করে এই কথাটা বলবো আমার দর্শক বন্ধুদেরকে। অনেকজন বলেছে ওটিটি তার মানে ফিউচার হয়ে গেল, লোকে আর সিনেমা হলে যাবে না। আমি একটা কথা বলি, ফর দ্য টাইম বিং আপনি তো বাড়ি থেকেও বেরোতে পারছেন না, খুব ভালো কথা, আপনি তো বাড়ি থেকেও বেরোতে পারছেন না এখন কোভিড-19 এর জন্য। তো কালকে কেন আপনি সিনেমা হলে যাবেন না? কেন সিনেমা হল লোকেরা সাফারার্স হবে? এটা আমি তাদেরকে একটা খুব ভালো পয়েন্ট বলছি। চিরঞ্জিত দা যেটা বলেছে, পরিস্থিতির আমরা দাস, পরিস্থিতির আমরা শিকার। তো এই মুহূর্তে আমাদেরকে একটু অল্টারনেটিভটা নিতে হচ্ছে, কিন্তু আবার সিনেমা হল যখন সবকিছু নর্মাল হয়ে যাবে সবাই যাবে। এন্ড এটা একটা আমার মনে হয় পরবর্তীকালে কোভিড অনেকটা শিক্ষাও দিয়েছে মানুষকে। কি শিক্ষা দিয়েছে? মানুষ একটা অল্টারনেটিভ মিডিয়াম করে রাখতে পারছে, যদি পরবর্তীকালে আবার কোনো রকম এরকম ভাইরাসের আক্রমণ হয় যাতে আমাদের কাজ না থেমে থাকে। এটা একটা কিন্তু খুব ভালো পয়েন্ট আমার মনে হয়। সুদর্শন দা কি বলবে? সুদর্শন দা এই অবশ্যই আমি সন্দীপ সবকিছুর যেহেতু এখন আইটি আছে, আইটিটা তো মানুষের বিকল্প নয়। আইটি মানুষ বাঁচলে তবেই আইটি বাঁচবে। আলটিমেটলি মানুষের যে প্রয়োজনগুলো যখন এই ক্রাইসিস ওভার হয়ে যাবে, খেলার মাঠে যাওয়ার, সিনেমা হলে যাওয়ার, সেই ডান্স শো দেখতে হবে মানুষকে গিয়ে। সুদর্শন দা কি বলবে? আমি ওটাই বলতে চাই সন্দীপ, যে মানুষ আসলে অভ্যেসের দাস। আমরা এখন ভাবতেই পারি না মোবাইল ছাড়া আমাদের জীবন যাপন হবে। মানুষ টেকনোলজির দাস। এই জন্য মানুষকে যদি একবার অভ্যেস হয়ে যায়, মানুষ হলে যাবে না, হলে না দেখেই সিনেমা দেখা যাবে, একবার অভ্যেস হয়ে যায় অনলাইন ক্লাসেই সব নাচ শেখা হয়ে যাবে, তাহলে এই অভ্যেসগুলো খুব ডেঞ্জারাস হয়ে যেতে পারে। তো এর জন্য মানুষ যেমন রিওরিয়েন্ট করবে, যদি কোভিড শিক্ষা দিয়ে থাকে মানুষকে রিওরিয়েন্টেশন করার, মানুষকে নতুন নতুন জীবন যাপনের পদ্ধতি শেখার, মানুষ যেন পুরনো পদ্ধতিগুলো না ভুলে যায়, কারণ সেটা ইউজুয়ালি মানুষ করে থাকে, আমরা তাই করে থাকি। একদম, এটা খুব ভালো পয়েন্ট বলেছে। মানে আজকে কেউ ধরে রাখো ডক্টরেট করছিল, ডক্টরেট থেকে সে আর মানে এগোতে পারিনি ডিউ টু কোভিড, সে এখন ক্লাস 2 তে আছে, তা বলে তো তার ডক্টরেটের ডিগ্রিটা তাকে নিতে হবে? মানে এরকমই ব্যাপার। মানে সুদর্শন দা একদম খুব দামি কথা বলেছে, যে আমরা যেন নিজেদের যে প্রেজেন্ট লাইফটা ছিল সেখানে যেন আবার ফিরে যাই, মানুষ আবার সেখানে ফিরে যাবে। আর আমি মনে করি সেটা খুব ভালো হবে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি যেটা হাইলাইট করব আমার শোতে, আই উইল লাইক টু হাইলাইট দ্যাট ইন মাই শো, কি হ্যালো, ক্যান ইউ অল সি মি? ইয়েস ইয়া, আমি বলছি যে আমি আরেকটা পয়েন্ট হাইলাইট করব আমার শোতে, খুব ভালো পয়েন্ট সেটা আমি মনে করি। আমি সেটা নুরুল ভাইয়ের কাছ থেকে শুরু করব। এই যে আমরা চারিদিকে দেখতে পাচ্ছি, নুরুল ভাই আমি জানি না বর্ধমানের ডিস্ট্রিক্টের কি অবস্থা, স্বাস্থ্যকর্মী, পুলিশ, তাদের উপরে মানুষ আক্রমণ করছে। একটা পুলিশকে আমরা শুনেছিলাম হাওড়া টিকিয়াপাড়ায় মারা হয়েছে। তারপরে স্বাস্থ্যকর্মীর উপরে খুব বাজেভাবে মানে ব্যবহার করা হচ্ছে, সবকিছুই খুব বাজে হচ্ছে। তো আমি তাদেরকে একটা কথাই বলবো, যারা এটা করছেন, স্টেট গভর্নমেন্ট খুব ভালো তাদের এগেইনস্টে অ্যাকশন নিয়েছে, আমি দেখেছি তাদেরকে অ্যারেস্টও করা হয়েছে যারা এটা করেছে, খুব ভালো কাজ। বাট যারা এটা, হ্যাঁ আমাকে বলতে দাও, যারা এটা করছে আমি তাদের এগেইনস্টে একটা কথা বলবো, আপনাদের পার্সেন্টেজ কিন্তু খুব কম, 3 to 4% লোক এটা করছে টোটাল পপুলেশন। কিন্তু এই আপনাদের জন্য কিন্তু আজকে চিরঞ্জীবদার মতো মানুষ যিনি লকডাউন মেনটেন করছে, সুদর্শন চক্রবর্তীর মানুষ যিনি লকডাউন মেনটেন করছে, আমাকে নুরুল ভাইয়ের মতো মানুষ, আমরা কিন্তু সেই পরিষেবাটা থেকে বঞ্চিত হতে পারি। কারণ কালকে যদি সেই স্বাস্থ্যকর্মী ডাক্তাররা বলে বা পুলিশ অফিসার বলে যে আমি আর আপনার বেরোবো না, যেটা অনেক জায়গায় এখন শুনছি হচ্ছে, তাহলে কিন্তু আমরা একটা খুব বড় থ্রেটের সামনে সম্মুখীন হব। কি মনে হয় নুরুল ভাই? যদিও এই ব্যাপারটা বর্ধমানে এখনো দেখা যায়নি, বর্ধমানে এরকম সিচুয়েশন হয়নি আমাদের আছে, এটা যেখানে হচ্ছে উচিত নয় এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অবশ্যই উচিত, যে তাদের ব্যবস্থা নেওয়া। আমাদের বর্ধমানে এরকম ভাবে এখন কোনো সিচুয়েশন হয়নি। এদিকে ভালোই আছে, এখানকার পুলিশ প্রশাসন, ডাক্তার, নার্স যেভাবে কাজ করছে, শুধু এখানকার নয়, বাংলার পুলিশ প্রশাসন, নার্স, ডাক্তার যেমন কাজ করছে, তাদের মুখে অভিনন্দন দিয়ে ছোট করবো না, তাদের আরো ব্যাপকভাবে যে অন্যভাবে যদি অভিনন্দন যা দেওয়া যেত সেটা দেখতাম। এখানে তারা তাদের যে ভূমিকা, সেই ভূমিকা যখন একটা মানুষ পাশে যেতে ভয় করছে, তখন ওই
নার্সিংহোম বা হসপিটালে তারা কাছে থেকে চিকিৎসা করছে ডাক্তারবাবু নার্সরা, তাদেরকে কি বলে অভিনন্দন দেওয়া যায় সেটা আমার কাছে জানা নেই। কারেক্ট কারেক্ট, খুব ভালো বলেছে। তারাই হচ্ছে আমাদের অ্যাসেটস, তাদেরকে অভিনন্দন দিতে হবে। এন্ড শুধুমাত্র ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পুলিশ অফিসার নয়, যারা যারা এই সময় এই প্যান্ডেমিকে those who are risking their life and going out for us, I salute each one of them, because তাদের জন্যই আমরা আজকে সিকিউর ভাবে বাড়িতে বসে আছি। আরেকটা আমি ইম্পর্টেন্ট পয়েন্ট আমার দুজন বন্ধু যারা সুদর্শন চক্রবর্তী এন্ড চিরঞ্জীব দাকে বলবো যে মানুষ আজকে খুব ডিপ্রেসড, সবাই আমরা ডিপ্রেসড, আমরা আমাদের কাজে করতে পারছি না সবকিছু, যেটা একটু সুদর্শন দা বলছিল আমরা ফিরে যেতে চাই কিন্তু যেতে পারছি না ফর দ্য টাইম বিং। তো ডিপ্রেশনে কিন্তু মানুষ আজকে দেখছি প্রচুর পরিমাণে, মানে জীবনে বাঁচার ইচ্ছা কমে যাচ্ছে, মানুষের মনে হচ্ছে আর বাঁচবো না, ভাল লাগছে না, কিছু করব না। তো আমি চিরঞ্জীব দার থেকে শুরু করব, সুদর্শন দাকেও তারপরে জিজ্ঞাসা করব যে ডিপ্রেশন মানুষ কিভাবে কাটাবে, চিরঞ্জীব দা অ্যাকর্ডিং টু ইউ। আমি আগে যেটা বলছিলাম আমাদের ইন্ডাস্ট্রির ব্যাপারে, এই ডিপ্রেশনটা তো যেমন মানুষের মধ্যে এসছে, ইন্ডাস্ট্রিতেও এসছে, আইটি ইন্ডাস্ট্রিতেও এসছে। কিন্তু এটা বোঝা খুব ইম্পর্টেন্ট যে এর আগে আইটি ইন্ডাস্ট্রির কথা বলি, আগে যখন .com এর সমস্যা হয়েছিল 2002-তে বা গ্লোবাল রিসেশন হয়েছিল 2008-এ, তারপরে কিন্তু ডিপ্রেশন কাটিয়ে মানুষই কিন্তু পুরো ইকোনমিক ডাউনটার্নটাকে পুরো ঘুরিয়ে একদম একটা সাংঘাতিক সাকসেসের জায়গায় পৌঁছেছিল। তো এই ডিপ্রেশনটা অ্যাকচুয়ালি অত্যন্ত সাময়িক, এবং আমার ধারণা যে এই সময়টা কোনোভাবে যদি ব্যাটিং করে যাওয়া যায়, আমাদের যেটা আমি আগে বলেছিলাম, কিছু ক্যাশ কনজার্ভ করে, কিছু নতুন জিনিস শিখে, কিছু স্কিল বিল্ড করে, কিছু স্কিল ডেভেলপ করে ধৈর্যের সঙ্গে নেক্সট 6 থেকে 9 মাস আমরা কাটিয়ে দিতে পারি। আমার ধারণা 2021-এর মাঝামাঝি বা সেকেন্ড হাফে কিন্তু আমরা যথেষ্ট ভালো জায়গায় পৌঁছবো। এই ডিপ্রেশনটা অত্যন্ত সাময়িক, এটাতে কিন্তু আমাদের মানে আমরা যেন এই ডিপ্রেশনটাকে আমাদের গ্রাস করতে কোনোভাবেই না দিই, কারণ এটা অত্যন্ত টেম্পোরারি একটা ফেনোমেনা। একদম। আর একটা ব্যাপার যেটা চিরঞ্জীব দা বলেছে, খুব ভালো বলেছে, পজিটিভ কাজ করা দরকার, নিজেকে যতটা পারবো পজিটিভ কিছু কাজের মধ্যে রাখবো, অবভিয়াসলি মেনটেনিং প্রপার প্রিকশনস, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। প্রিকশন নিয়ে পজিটিভ কাজের মধ্যে রাখবো। এই যে যেমন আমি এখন একটা পজিটিভ কাজ করছি, সবাইকে নিয়ে ডিসকাশন করছি, নিজেকে ইনভলভ করে নিয়েছি বিভিন্ন রকম কাজে, তো ওটাই হচ্ছে ওয়ে আউট, যে ভালো কিছু করতে পারার। আমি সুদর্শন দাকে বলবো, সুদর্শন দা ডিপ্রেশন কিভাবে কাটাবে, মানে তুমি যেহেতু গুরু, তুমি বহু মানুষকে, ইউ আর আ পাথ ফাইন্ডার ফর মেনি, তুমি একটু বলো এটা। আমি নিজে ভীষণ পজিটিভ মানুষ একজন, তো আমি বিশ্বাস করি একটা খুব ইম্পর্টেন্ট কথা, ছোট কথা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হোপ, আশা। আমি রিসেন্টলি বিশ্ব নৃত্য দিবস 29শে এপ্রিলে আমি যে দেশে করোনা হয়েছে সেসব দেশে আমাদের যারা চেনা ডান্সার কোলাবোরেটর রয়েছে তাদের সম্মিলিত একটা রেসপন্স নিয়ে একটা ছোট ডকুমেন্টারি করেছিলাম। তো সেখানে একজন ডান্সার আমায় বলেছিল, খুব বিখ্যাত একজন ডান্সার, সে খুব সুন্দর একটা কথা বলেছে, আজকে জনগণ, আজকে মানুষ বুঝতে পারছে যে নৃত্যকলা, শিল্পকলা বিশেষ করে কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের আশার আলো দেয়, আমাদের বাঁচতে শেখায়। প্রত্যেকটা বাচ্চা ছেলে মেয়ে প্রত্যেকটা ফ্যামিলিতে ছবি আঁকছে, গান গাইছে, নাচ করছে, এবং আমরা অনেক সময় ভুলে যাই যে সন্দীপ যেটা বললো যে শিল্পকলা বা এন্টারটেইনমেন্টটা কি, যারা করছে শুধু তারা নয়, কিভাবে শিল্পকলা এন্টারটেইনমেন্টটা কিন্তু আমাদের সবার জীবনে একটা আলো, একটা হোপ, এবং শিল্পকলা সবসময় হোপের কথা বলে, আশার কথা বলে। এই জন্য আমি মনে করি যে আমাদের সবাইকে এটা মেনে রাখতে হবে, যেটা আমরা এই বিশ্বাসী আমরা রাতে ঘুমোতে যাই যে পরের দিন সকালে সূর্যটা উঠবে, তাই না? মানে এর চেয়ে বড়, প্রকৃতির থেকে বড় বিশ্বাস আর কি হতে পারে? মানে একটা পজিটিভ হোপ নিয়ে মানুষকে থাকতে হবে, পজিটিভিটির মধ্যে যেতে হবে। আরেকটা আমি পয়েন্ট সুদর্শনদারই হাইলাইট করব, তুমি বলেছিলে যে আমরা মানে শিল্পীরা যারা বা আর্টিস্টরা, এরা মানে আমাদের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির একটু পরের দিকে আসে, লোকেরা তো আগে খাবে দাবে তারপর হবে। আমি একটা পয়েন্ট ইনক্লুড করবো, এটা কিন্তু মানতে হবে, নেটফ্লিক্স এই সময়টাতে কিন্তু বিরাট বিজনেস করেছে। নেটফ্লিক্স কিন্তু মারাত্মক বিজনেস করেছে, ওটিটি প্ল্যাটফর্ম দেখিয়ে দিয়েছে বিজনেসটা। তো আমাদেরকে বুঝতে হবে যে যদি মানুষ এন্টারটেনমেন্ট ছাড়া বাঁচতেই পারত তাহলে কিন্তু এই বিজনেসটা হতো না। আজকে আমাদের হাতে ফোন আছে, তাই আমরা জানি হলে না গিয়ে আমি বাড়িতে নিজেকে সিকিউর রেখে আমি করব। কালকে যদি আমরা যদি এটা 80 দশকে এরকম একটা ঘটনা ঘটতো, শুধু সবাইকে ওই ফোন এরকম করে করতে হতো, তাহলে আমার মনে হয় তখন এন্টারটেনমেন্টের জন্য মানুষ বাইরে বেরিয়ে যেত। আমার তো মনে হয় অ্যাটলিস্ট আমি তো বেরিয়ে যেতাম। মানে কেউ টিভি নেই, ফোন নেই, মানে কিভাবে আমি থাকবো, মানে পাগল হয়ে যাব। আর এখন যেহেতু আমাদের কাছে এই ফোন গ্যাজেটটা
অনেকটা এগিয়ে, ওই যে আবার বললাম চিরঞ্জীবদার কথা, টেকনোলজি আমাদেরকে একটু বাঁচিয়ে রেখেছে এইভাবে, তো সেই জন্য আমরা সাময়িকভাবে আমাদেরকে একটু ঠেকিয়ে রাখা গেছে। বাট এন্টারটেনমেন্ট ইজ অলসো আ প্রায়োরিটি, কারণ এন্টারটেনমেন্ট যদি না থাকে মানুষ ঠিক, কিন্তু আমি মনে করি সকাল থেকে উঠে তোমার কাছে যদি কালকে ফোনটা না থাকে না, তোমার মনে হবে কিছু নেই, মানে মনে হবে লাইফে বেঁচে থাকার একটা ওষুধ চলে গেছে। একটু আগে নুরুল ভাইও দেখছিলাম ফোনের মধ্যে দেখছিল কতগুলো হোয়াটসঅ্যাপ এসছে, কে কি করেছে কেটা দেখে নিল, চিরঞ্জীব দা আসতে করে দেখে নিল, আচ্ছা ঠিক আছে এইটা মেল এলো বা এটা। কালকে যদি ভাবো তো যদি ল্যাপটপ আর ফোনটা চলে যায়, আমি তো আগেই ইয়ে করে যাব, মানে শাট ডাউন করে নেবো নিজেকে। মানে একটা বাড়ির মধ্যে ওই একটা লাস্টে একটা সিনেমা ছিল না শোলেতে, যে জয়া বাহাদুর এভাবে দরজাটা আটকে দিল যখন ওই ঘটনাটা ঘটলো, আমার ঠিক ওরকমই অবস্থা হবে, আমিও দরজাটা নিজের মনে আটকে দেবো। মানে we can't survive without that phone, without that entertainment. এটা মনে হচ্ছে সন্দীপ, সেই সময়েও মানুষ 80-র দশকেও, তার আরো অনেক আগে মানুষ আরো অনেক ক্রাইসিস দেখেছে। মানুষের মধ্যে সে শক্তি রয়েছে যে ক্রাইসিস থেকে সে উত্তীর্ণ হয়ে তারা এগিয়ে যেতে পারে। তো সেই শক্তিটা কিন্তু আমাদের ভেতরেই রয়েছে, আমাদের জানি। কিন্তু ধরো তুমি আজকে যেভাবে ইউজ টু হয়ে গেছো ওখান থেকে ওখানে পৌঁছানো, বড় আজকে তোমাকে যদি ওটা আলাদা করে দেওয়া হয়, আমি তো অন্তত পাগল হয়ে যাব। বাট তোমার কথাটা আমি নিচ্ছি, বিকজ তুমি যেটা বললে যে মানুষ ঠিক জয় করে সবকিছুতেই, তো মানুষের জয় হবেই, যেটা খুব পজিটিভ বার্তা দিয়েছে সুদর্শন চক্রবর্তী আজকে। তা আমি একটু চিরঞ্জীবদার কাছে যাব, চিরঞ্জীবদাকে সেম প্রশ্নটাই জিজ্ঞাসা করবো। চিরঞ্জীবদা প্লিজ আনসার। হ্যাঁ, তো না আমারও তাই মনে হয় যে 80-র দশক বা তার আগে যখন টেকনোলজি তো ইভলভ করেছে, যেমন ইভলভ করেছে মানুষ সেটা একসেপ্ট করেছে। তো আজকে আমাদের হাতে ল্যাপটপ আছে, মোবাইল আছে, সেটা খুব ভালো, আমরা ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি, সেটা খুবই কাজে লাগাচ্ছি। ভবিষ্যতে হয়তো রোবোটিক্স আসবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসবে, অনেক কিছু করা যাবে। কিন্তু 50 বছর আগে, 40 বছর আগে, 30 বছর আগে যখন মানুষের জীবনে সমস্যা আসতো, মানুষ কিন্তু সত্যি মোবাইল ল্যাপটপ ছাড়াও অনেক কিছু করে নিত এবং মানুষই সেটার সলিউশন বের করত। আর এন্টারটেনমেন্ট যেটা তুমি বললে, আমি সম্পূর্ণ একমত তোমার সঙ্গে, যে 100 বছর আগেও মানুষের এন্টারটেনমেন্টের প্রয়োজন ছিল, 50 বছর আগেও ছিল, আজকেও আছে। সেটা এখন এইভাবে অনলাইনে সুবিধা হচ্ছে বলে আমরা করছি, কিন্তু সেটা যদি না হতো মানুষ নিজের এন্টারটেনমেন্টের রাস্তা ঠিকই খুঁজে নিত। এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি চিরঞ্জীব দা, নুরুল ভাই দুজনকেই বলবো, আজকে এন্টারটেনমেন্ট সেগমেন্ট রিয়েলি নিডস পিপল লাইক ইউ। মানে তোমরা সবাই সাপোর্ট করো এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিকে, কারণ আমরা যদি সবাই মিলে সবাইকে না সাপোর্ট করি তাহলে কিন্তু আমরা সার্ভাইভ করতে পারবো না। এখন কিন্তু মানুষকে একটা জিনিস মানুষ বুঝিয়ে দিয়েছে, আমি এন্টারটেনমেন্ট সেগমেন্টের মধ্যে আমি সবকিছু ধরছি। এন্টারটেনমেন্ট সেগমেন্টের মধ্যে সিনেমা আছে, টেলিভিশন আছে, ডান্স আছে, মানে আমার এন্টারটেনমেন্টের কথা মানে হচ্ছে আর্ট ফর্মকে সাপোর্ট করা, দ্যাট ইজ দ্য থিং। এনি সর্ট অফ আর্টকে কিন্তু আমার মনে হয় চিরঞ্জীব দা আর নুরুল ভাইকে এগিয়ে এসে সাপোর্ট করা উচিত, বিকজ আফটার দিস প্যান্ডেমিক সিনারিও আর্টিস্টদের দিকে তাকাতে হবে, আর্টিস্টদের কথা ভাবতে হবে, অ্যান্ড অফকোর্স যারা টেকনিশিয়ান যারা কাজ করেছে তাদের কথা ভাবতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এই প্রসঙ্গে সন্দীপ একটা জিনিস বলে রাখি, আমি আগে হয়তো বলিনি, আমি বেঙ্গল চেম্বারের আইটি কমিটির ভাইস চেয়ারম্যান এবং এখন ফিল্মস, মিউজিক এন্ড মিডিয়া কমিটিতেও আছি। আমরা একটা ইনিশিয়েটিভ নিচ্ছি যাতে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির লোকজনের জন্য আমরা কিছু করতে পারি। তার মানে চিরঞ্জীব দা আমরা একসাথে মিলে কিছু ভালো ভালো কাজ করতে পারি মনে হচ্ছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই রেডি দেখো, আমরা কিছু ভালো কিছু কাজ করবো, বিকজ তুমি আইটি পার্সন, তুমি ঠিক ব্যাপারটা টেকনোলজিটাকে ইউজ করে, আমি চাইবো তুমি যেহেতু এটা নিয়ে পুরোটা তোমার মধ্যে একটা জ্ঞান আছে, তুমি সেই জ্ঞানটাকে নিয়ে আজকে গোটা পৃথিবীকে দেখিয়ে দিতে পারবে যে আর্টটাকে তুমি অ্যাজ আ মেসেঞ্জার, মানে ইউ আর লাইক আ, মানে হয় না যে টেকনোলজি পার্সন কানেক্টিং উইথ অ্যান আর্ট পার্সন, তো আর্টটা কি হবে চারিদিকে সার্কুলেটেড হয়ে যাবে, সেটা যদি একটা কিছু করা যায় খুব ভালো হবে। সেই চেষ্টা নিশ্চয়ই থাকবে, একদম সেটাই সব থেকে বড় ব্যাপার। আমি নুরুল ভাইয়ের কাছে যাব। নুরুল ভাই, দুর্গা পুজো খুব ভালো একটা প্রশ্ন, শুধুমাত্র নুরুল ভাই নয়, এটা বাঙালির কাছে সমস্ত ধর্মের মানুষের কাছে, যে মানে আমি জাত পাত সমস্ত কিছু বাদ দিয়ে বলবো দুর্গাপুজো ইজ দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল, বিগেস্ট কার্নিভাল। সেখানে কিন্তু সবাই আমরা হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান আর যারা যারা যে ধর্মের আছে সবাই এক হয়ে কিন্তু সেই ফেস্টিভ্যালটাকে মানে সেলিব্রেট করি, যেভাবে আমরা আলাদা ফেস্টিভ্যালও সেলিব্রেট করি। আমি কিন্তু ঈদে বা ইস্টারে যাই, তো আমার আজকে এই সময় আমি যেতে পারছি না বিকজ এখন এরকম একটা ঘটনা ঘটেছে, কিন্তু আমি কিন্তু প্রত্যেকবার যাই। আমার কলকাতা বেল্টে আমার যারা পরিচিত মিনিস্টার্স আছে, যারা মানুষ আছে যারা আমাকে খুব ভালোবাসে, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীরও
আমি সব জায়গাতে যাই, বিকজ আমার মনে হয় সেটা সর্বধর্ম সমন্বয়টাকে নিয়ে এগোনো উচিত। আর আমার মনে হয় উৎসব সবার, এটা আমার মনে হয়। ধর্ম যার যার, উৎসব সবার, বাংলা কথা। ধর্মের জায়গায় উৎসবটা কিন্তু মানুষের সবার এক হওয়া দরকার। উৎসবে মানুষ সবাই এক হয়ে এগিয়ে যাবে। তো আমরা এখন একটা অনিশ্চয়তার মধ্যে আছি যে দুর্গাপুজো হবে কি, বা হলেও কম গ্র্যান্ডারে হবে, বিকজ CSR ফান্ডিং, কর্পোরেট স্পন্সর্স, আমরা এবারে এমন কিছু পাবো না। আর আমরা এস্টিমেট করেছিল, মানে আমার একটা নিউজ মিডিয়ামে আমি দেখেছিলাম, সেটা এস্টিমেটেড হয়েছিল যে দুর্গাপুজো ইজ অ্যারাউন্ড, ইন বেঙ্গল অনলি ইট is around 50,000 crores. That has already gone down to 25,000 crores, right? So এখন এই যে যারা, it is not about an individual, right? একজন আমি বানাচ্ছি দুর্গা পুজো, it's about the people who are working behind that pujo. It is about the people who are coming from rural segment. তাদের ওই গ্রামের মানুষগুলোর কিন্তু শুধুমাত্র ওই পুজোটা থেকেই জীবিকা হয় সারা বছরে। তো তোমার বার্তা কি থাকবে পুজো কর্তৃপক্ষের জন্য, যে তারা কিভাবে সেই সমস্ত মানুষগুলোকে সাপোর্ট করবে বা সেই সমস্ত মানুষগুলোকে হেল্প করবে? তোমার কি মনে হয় নুরুল ভাই? দেখুন, ঠিক একটা উপায় বেরিয়ে যাবে। উৎসব, একটা কথা বললাম, উৎসব সবার, ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গাপুজো বাংলার একটা বড় উৎসব, সব থেকে বড় উৎসব। সেই উৎসবের শুধু যে আপনি যেটা বললেন না, অনেকেই এর মধ্যে জড়িয়ে আছে। সেই উৎসবের বড় স্পন্সর পাওয়া যাবে না, কিন্তু দেখবেন যে ধীরে ধীরে আস্তে আস্তে আমরা ঠিক করোনার মোকাবেলা করে ঠিক জায়গায় পৌঁছাবো। করোনা থাকবে না পৃথিবীতে, বাংলাতে উৎসব ঠিক হবে একদম। উৎসব দেখবেন একটা ভাবনা রাখতে হবে যে উৎসবটা ঠিক হবে, ভালো হবে, সবকিছু সুন্দর হবে। আচ্ছা, সুদর্শন দার কাছে যাবো। সুদর্শন দা, ক্যান ইউ হিয়ার মি? তোমার কি মনে হয় সুদর্শন দা, যে যারা পুজো কর্তৃপক্ষের আছে তাদের জন্য কি বার্তা থাকবে, যে সেই সমস্ত মানুষগুলো যারা রুরাল সেগমেন্ট থেকে আসছে তাদেরকে কিভাবে সাপোর্ট করা যেতে পারে? সুদর্শন চক্রবর্তী। দেখো, আসলে আমি মনে করি যে একটা সময় এটাও হয়েছিল যে বাংলায় বিরাট করে ফ্লাডস এসেছিল, বন্যা হয়েছিল, সেই সময় কিন্তু ঘট পুজো হয়েছিল। তো আই থিঙ্ক পুজোর স্পিরিটটা কিন্তু বাঙালিদের থাকবে এবং সেই পুজোগুলো হবে। হয়তো তুলনামূলক ভাবে সেই গ্র্যান্ডারটা কমবে এবং সেটা কমাও উচিত। কারণ আমার মনে হয় যে একটা সময়ে যখন দেশের মানুষ খেতে পাচ্ছে না, মারা যাচ্ছে, সেখানে আমার মনে হয় যে যেগুলো এক্সেস সেগুলো একটু কম করা উচিত। কারণ আমার মনে হয় যে আমরা সবাই এমনিতে আমাদের জীবনের যারা এই 5% যারা আমরা একটু প্রিভিলেজড, আমরা আমাদের জীবনে অনেক এক্সেস বাড়িয়ে দিয়েছি। তো সেখানেও এই এক্সেস গুলো একটু কমালে তবে আই থিঙ্ক যখন আমরা গ্রোথ, ডেভেলপমেন্ট, জিডিপির এসব কথা বলতে পারবো। পুজো নিশ্চয়ই থাকবে, পুজো স্পিরিট নিয়ে পুজো হবে, কিন্তু সবকিছু যদি এক্সেস একটু কমে এই পরিস্থিতি দেখে, তাহলে মনে হয় যেটা এটা ভালোই হবে। আমি একটু অ্যাড অন স্পাইস করছি। আমি এখন চিন্তায় আছি কবে পার্লারে যেতে পারবো, আমি নিজে ভাবছি। কারণ আমার মাথার চুল বেড়ে যাচ্ছে, কাটার গতি নেই, তো যেতে পারছি না। খুব বাজে একটা অবস্থায় পড়ে আছি। তো আমাদের যারা ফিল্ম ফ্যাটার্নিটির লোক আছে, আমি ছেলেদের কথা ভাবছি, আমি মানে বয় অর ম্যান আমি থিঙ্কিং। তো আমি তখন ভাবছি যে আরেকটা জেন্ডারের কি অবস্থা, যারা রেগুলার পার্লারে যেত, তাদের যে কি কষ্ট সেটা আমরা ফিল করতে পারছি না এখনো অব্দি। যাই হোক, তাদেরকে বেশি কথা বলবো না। তাহলে আমাকে টালিগঞ্জের যত অ্যাক্ট্রেস আছে সবাই জুতো এনে গিফট করবে, যে সন্দীপকে আমরা একটা করে জুতো গিফট করবো এইসব বললে। তো এইগুলো নিয়ে বেশি কথা বলাটা ঠিক হবে না। তো আমি একটু চিরঞ্জীবদার কাছে যাব, যে সেম প্রশ্নটা, যে পুজোটা নিয়ে কি বলবে চিরঞ্জীবদা, যে পুজোটা আমি আর 5 মিনিট রয়েছি। হ্যাঁ, ঠিক আছে, আমরাও এন্ড করবো, কিছুক্ষণের মধ্যেই শেষ করবো, তুমি চিন্তা করো না। চিরঞ্জীবদাকে জিজ্ঞাসা করছি, চিরঞ্জীবদা পুজোটা নিয়ে বলো। হ্যাঁ, পুজো নিয়ে স্পেসিফিক কি বলবো বলো? স্পেসিফিক হচ্ছে যে তোমার বার্তা সেই সমস্ত কর্তৃপক্ষের জন্য কি থাকবে, যে ওরা কিভাবে ওই রুরাল সেগমেন্ট থেকে যে সমস্ত মানুষেরা আসছে, যারা ধরো দিন আনি দিন খায়, বা যারা ধরো আজকের দিনে দাঁড়িয়ে পুজোর সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়, শুধুমাত্র তাদের সেই পুজোটাই শুধু তাদের একমাত্র মাধ্যম যেখানে তারা মানে ইনকাম করতে পারে সারা বছরে। তো তাদের জন্য তোমার কি বার্তা থাকবে, প্লিজ বলো। হ্যাঁ,
দেখো একটা জিনিস, যে এক্স্যাক্টলি ভাইরাসটা কিভাবে, ভাইরাসের এভলিউশনটা হবে নেক্সট 3-4 মাসে, সেটা তো এক্ষুনি বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, এটুকু বোঝা যাচ্ছে যে যে ফর্মে বা যে আকারে আমরা পুজোটা করতাম সেটা এই বছরে হয়তো সম্ভব নয়, কিন্তু ডেফিনেটলি হয়তো অনেক ছোট আকারে সম্ভব, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে তুমি অনলাইনের ব্যাপারটা যেটা বলছিলে, অনলাইন এন্টারটেনমেন্টের কথা বলছিলে বা অনলাইন এডুকেশন বা হোয়াটএভার যেটাই বলছিলে, এমনও অনেক কিছু হতে পারে যে অনেক পুজো কিন্তু আমরা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, হ্যাঁ অনলাইনে হতে পারে। সেইগুলোর জন্য, সেই পুজোগুলোকে দাঁড় করানোর জন্যও কিন্তু প্রচুর লোকের এফর্ট লাগবে এবং একটা কস্ট আছে, প্রচুর লোক আর্ন করতে পারবে। কারেক্ট। আমি আরেকটা পয়েন্ট হাইলাইট করব চিরঞ্জীব দা, ইফ ইউ অ্যালাউ আই উইল হাইলাইট অ্যানাদার পয়েন্ট, দ্যাট ইজ আমার সাথে কালকে একজন পুজো কর্তৃপক্ষের কথা হচ্ছিল, সে বসেছিল, সে বলল যে বিগত তারা 3 বছর ধরে অনলাইনে যারা প্রবাসী বাঙালি আছে, ঠিক আছে, তাদেরকে কিন্তু পুজো দেখায়, মানে ফোনের মাধ্যমে ওই টাইমে আরতিটা হবে, সে একটা টাকা দেবে, সেই টাকাতেই তার একটা ওই যেটা আমাদের ভোগ প্রসাদ হয় সেটা করা হবে তার নামে, মানে তার মানে ওই যে আমরা যে পুজো দেই না, যার নামে পুজো দেই তার মানে তার কি গোত্র সেটাকে নিয়ে পুজো দেওয়ার ব্যবস্থা হবে, মানে প্রত্যেকটাই অনলাইনে হচ্ছে, এন্ড তারা কিন্তু দেখতে পাচ্ছে পুরোটা, মানে যে হচ্ছে তাদের নামে, মানে পুরোহিত কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছে, মানে ওটা একদম ওই টেকনোলজিটা ওইভাবেই ডিজাইন করে নিয়ে অনলাইনে হবে। তার মানে তোমার পয়েন্টটা মিলে গেল যে ওইভাবেই একটা কিছু ভালো কিছু করা যেতে পারে। সেটা একটা পার্ট, ডেফিনেটলি সেটা একটা। আরেকটা হচ্ছে যে বড় আকারে সম্ভব না হলেও যদি এই বছরটা ঘরে ঘরে করার সেই কালচারটা প্রমোট করা যায়, তাহলে ঘরে ঘরে ছোট ছোট পুজোর জন্যও প্রচুর লোকের কর্মসংস্থান হবে। একদম। তো দুটো ব্যাপার এখানে, মানে অ্যাটলিস্ট ঘরে ঘরে হলে কি হবে যে প্রচুর লোকের কর্মসংস্থান হবে, প্রচুর লোক অ্যাটলিস্ট একটু উপার্জন করতে পারবে। সুদর্শন দাকে পেয়ে গেছি, আর আমাদের অনুষ্ঠান প্রায় শেষের মুখে এসে গেছে। ফার্স্ট অফ অল আই উইল like to thank each one of you for joining me in my show. I would like to thank Mr. Chiranjeev Bhattacharya for joining me from his busy schedule. He gave us time. I would like to thank Sudarshan Chakraborty, যে আমার খুব কাছের মানুষ একজন, সে জয়েন করেছে আজকে আমার শোতে। I am really honored, sir, that you have joined us. I am really honored that Mr. Nurul Hasan from Bardhaman has joined me. Thank you so much, sir, for joining me. And to all the citizens of the world, I will again repeat, do take proper precautions which we have said. Do listen to what state government and higher authorities are saying. Do not do anything that makes your life or takes your life in a risk. Do not do it, because it's the high alarming time. Every day the rise is, we are seeing ki the corona rate is rising. I don't know ki whether when it will go down, but till then we should take the proper precautions, because precautions is better than cure. আরেকটা করে আমি শেষ করব। আমার অনুষ্ঠানে যারা আসে আমি তাদেরকে সবাইকে বলি কি আমরা সবাই আমি যেটা করি 1 2 3, ঠিক আছে, 1 2 3, I repeat, I will do 1 2 3 and we will all say we shall overcome. 1 2 3, we shall overcome. That is the positivity, that is the thing we expected from my respected guest. তো আরেকটা নতুন পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি সন্দীপ টকিং স্ট্রেট উইথ সন্দীপে, only at Just News. Till then, stay tuned with us. Do love us, do bless us, do support us. We love you all. আমরা সবাইকে ভালোবাসি। সবাই খুব সুস্থ থাকো, ভালো থাকো।